আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমরা কিছুক্ষণ একটু কাইন্ডলি ওয়েট করি, আপনার পারমিশন যদি থাকে। অসুবিধা নেই, আমি আছি। আপনারা যখন রেডি হন আমাকে একটু থ্যাংক ইউ। জানান।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম, শোনা যাচ্ছে তোকে? জি, আমরা কি শুরু করতে পারি ভাই তাহলে? আমরা আরেক মিনিট ওয়েট করি। আচ্ছা, নয়টা ঠিক আছে। পাঁচ থেকে শুরু কর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ভাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত স্পিকার, আমাদের সহযোগী IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ সমূহের প্রতিনিধিবৃন্দ ও উপস্থিত সকল অংশগ্রহণকারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাকে কি শোনা যাচ্ছে সবাই ক্লিয়ারলি? জি, আমাকে শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে কো-হোস্ট হিসেবে রয়েছেন জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ আর HSTO অর্থাৎ হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। আমি ইব্রাহিম খলিল আজকে অনুষ্ঠানে হোস্ট হিসেবে আপনাদের সাথে রয়েছি। আশা করছি আজকের সেশনটি আপনাদের জন্য অত্যন্ত তথ্যবহুল, শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক হবে। তাহলে আর দেরি না করিয়া আমাদের অনুষ্ঠানটা শুরু করছি। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সাথে আমাদের সম্মানিত অতিথি বক্তাকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হলেন জনাব আলী হোসেন স্যার, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, এআই বিষয়ক প্রশিক্ষক এবং কন্টেন্ট ক্রিয়েটর। একই সাথে তিনি আলী হোসেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও, যেখানে তিনি এআই ওয়ার্ডপ্রেস এবং রিমোট জব নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এছাড়া 13 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই ফ্রিল্যান্সারে আপওয়ার্কের টপ রেটেড এবং ফাইবার ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত। তিনি প্রায় 150টিরও বেশি ইউটিউব ভিডিওর মাধ্যমে লক্ষাধিক শিক্ষার্থীকে গাইড করে আসছেন। আমরা বিশ্বাস করি আজকে সেশনে তার মূল্যবান অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী হবে। স্পিকার জনাব আলী হোসেন স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি স্যার? আসসালামু আলাইকুম। আমি আশা করছি আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ক্যামেরা তো ঠিকঠাক ওপেন হয়েছে না? আচ্ছা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে তাই না? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ করুন। আমি জাস্ট ক্যামেরাটা একটু সুইচ করে নিলাম। জি, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আজকের এই ওয়েবিনারে জয়েন করেছেন এবং জাস্টের যে স্টুডেন্টরা আমাকে ইনভাইট করেছেন, আপনাদের সবাইকে এবং জাস্টের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমি আমার সম্পর্কে ছোট্ট একটুখানি ইন্ট্রো দিব, যদিও ভাই অলরেডি আমার সম্পর্কে একটুখানি বলেছেন। আমি আলী হোসেন, আমি ওয়েব ডেভেলপমেন্ট করি 2012 সাল থেকে, ফ্রিল্যান্সিং করছি আর 14 সাল থেকে ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত, এবং এখন 2026 সাল, প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি। এবং এই সময়টাতে পুরো যে ইন্ডাস্ট্রিটার যে পরিবর্তনটা, সেটা আমি একদম আমার সাথেই হয়েছে আর কি, মানে আমিও কাজ করে যাচ্ছি, আমার সাথে সাথে ইন্ডাস্ট্রিটাও পরিবর্তন হচ্ছে। এবং এই সময়টাতে গত 3-4 বছর ধরে এআই এর যে জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এআই যেভাবে কাজ করে যাচ্ছে, সামনের দিনগুলোতে আপনি যে ফিল্ডে কাজ করেন, নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং, আপনি যে ফিল্ডে কাজ করতে চান না কেন, আপনার যদি এআই এর নলেজটা ভালো না থাকে, সেক্ষেত্রে এটা আপনাকে অনেকখানি ভোগাবে। তো সেক্ষেত্রে আজকের ওয়েবিনারটাতে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো ওভারভিউ দেওয়ার জন্য। তারপরেও আমাদের একটা কিউএনএ সেকশন থাকবে শেষে। আপনাদের যে কোনো প্রশ্ন আমি রিকমেন্ড করব একটা নোট পেপার এবং নোটবুক এবং একটা পেন নিয়ে বসতে পারেন, বা আপনি অনলাইনে আপনার নোটটা ওপেন করে রাখতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে সেগুলোকে আপাতত নোট করে রাখবেন, আমাদের কিউএনএ সেকশনের সময় আমাকে যদি কোশ্চেন গুলো করেন, এটা সবচেয়ে ইজি হবে। আদারওয়াইজ আমরা যদি ক্লাসের মাঝখানে
বা ওয়েবিনারের মাঝখানে আমরা যদি কোশ্চেন নিতে থাকি সেক্ষেত্রে অনেক সময় ট্র্যাকে থাকা একটু কঠিন। যদিও আমার স্লাইড রেডি আছে, আমরা স্লাইডের ট্র্যাকেই যাব, তারপরেও দেখা যাবে যে একটু মানে একটু ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। সেজন্য আমি রিকমেন্ড করব নোটগুলো রেখে দিবেন, কিউএনএ সেকশনে গেলে আমরা যে কোনো প্রশ্ন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এভাবে করব। তো ওয়েব ডেভেলপমেন্ট আমি এত সময় ধরে করেছি এবং আমি ফ্রিল্যান্সিংও করেছি 2012 সাল থেকে আপওয়ার্কে। তখন সেটার নাম ছিল ওডেস্ক এবং পরবর্তীতে এটা আপওয়ার্ক নাম হয়। ওডেস্ক এবং ইলেন্স দুইটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস একত্রিত হয়ে আপওয়ার্ক হয়। আমি সেখানে টপ রেটেড ছিলাম একটা বড় সময় ধরে এবং ফাইবারে লেভেল 2 সেলার ছিলাম। টপ রেটেডের মোটামুটি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলেছিলাম, কিন্তু আমি 19 সাল থেকে হচ্ছে যে একটা রিমোট জবে জয়েন করি আমেরিকান একটা কোম্পানিতে। তো এরপর থেকে আমি ফ্রিল্যান্সিংটাকে অনেক বেশি কমিয়ে ফেলি, ফ্রিল্যান্সিংটা সেভাবে করিনি, যে কারণে আমার ফাইবারে আর টপ রেটেড হওয়া হয়নি। তো 19 সাল থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই লম্বা সময়টা আমি রিমোট জব করেছি। এখন আমি একটু অসুস্থ এবং আমি ইনশাল্লাহ আগামী মাসের 20 তারিখ উমরায় যাচ্ছি। তো এই কারণে আমি আপাতত জবে ঢুকছি না, ফিরে এসে ইনশাল্লাহ আবার জবে জয়েন করব। তো এই যে একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এই এক্সপিরিয়েন্সটা থেকে আপনাদের সাথে আজকে ইনশাল্লাহ কথা বলবো। এর বাইরে আমার খুব শখ শেখানো, তো সেই শখ থেকে হচ্ছে যে ইউটিউবে কন্টেন্ট বানাই, যেখানে আমি ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, আমি যা যা জানি সেগুলোই শেখাই। জাস্ট আমার নামটা লিখে ইউটিউবে সার্চ দিয়ে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আমি ইউডেমির ইনস্ট্রাক্টর এবং হচ্ছে যে আমার নিজের একটা একাডেমি আছে, যেটা ভাই বলেছেন, যদিও সেটাতে আমি অনেক বেশি সিরিয়াস না। আমি ফ্রি কন্টেন্টে বা ইউটিউবে শেখাতেই আমি বেশি কমফোর্টেবল এবং এটাই আমার বেশি প্রায়োরিটি, আমার একাডেমি না। হ্যাঁ, তো আমরা হচ্ছে সরাসরি আজকে আমাদের যে সেমিনার, আমরা সেখানেই সরাসরি চলে যাচ্ছি এবং আমি আমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এখানে। আচ্ছা, আমি এন্টার স্ক্রিন দিব। আচ্ছা, আমার হচ্ছে কোনো কারণে একটু প্রবলেম হচ্ছে, আমার একটু বের হয়ে আবার ঢুকতে হবে, কারণ হচ্ছে ক্রোমে একটু ইস্যু হচ্ছে। Sir, we are not hear you. এবার কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি শোনা যাচ্ছে স্যার, একটু আগে শোনা যাচ্ছিল না স্যার। আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এবং এগুলো নিয়ে কথা বলবো। আমি আর এই স্লাইডে গেলাম না, ইতিমধ্যে আমার এই ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই স্লাইডটা আমি শেয়ার করে দিব, আপনারা স্লাইডটা নিয়ে নিতে পারবেন এবং যদি কোনো কিছু আপনাদের দরকার হয় এবং যদি প্রয়োজন হয়। তো আজকে আমরা 5টা টপিকে ইনশাল্লাহ এখানে কভার করার চেষ্টা করবো। ফার্স্টে আমরা একটু জানবো যে ফান্ডামেন্টালস প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এবং কমিউনিকেটিং ইফেক্টিভলি উইথ এআই টুলস, কারণ আমরা এআই টুল ব্যবহার করব, সেটা সম্পর্কে একটা ইফেক্টিভ নলেজ আমাদের দরকার হবে। প্র্যাকটিক্যাল প্রম্পটিং টেকনিক গুলো আমরা ইনশাল্লাহ কথা বলবো এবং এআই প্রোডাক্টিভিটি আর ক্যারিয়ার অপরচুনিটি গুলো নিয়ে কথা বলবো সেকশন 4-এ। আর সেকশন 5-এ গিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের যে ইউজ কেস গুলো সেগুলো ইনশাল্লাহ দেখবো। তো নাম্বার 1 আমরা ফান্ডামেন্টালস অফ এআই বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে কথা বলবো। আমি হচ্ছে একটু কার্সরটা হাইলাইটার ওপেন করে রাখি। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি এটা নিয়ে একটু যদি কথা বলি, নরমালি যেটা হয় যে আমরা এআই চ্যাটবট গুলোর সাথে অ্যাজ লাইক আমাদের ফ্রেন্ডদের মতো আমরা কমিউনিকেট করি, এইটা কি, ওইটা কি, এটা কিভাবে কাজ করে। এবং বর্তমানে একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে 75%, একটু পরে আপনি দেখবেন আমি দেখাবো, যে একটা বড় সংখ্যক মানুষ এআই চ্যাটবট গুলোকে, হোক সেটা চ্যাট জিপিটি, ক্লড বা যেটাই, আমি যখনই চ্যাটবট বলবো আপনি ধরে নেবেন সেটা চ্যাট জিপিটি, ক্লড, পারপ্লেক্সিটি, নোটবুক এলএম থেকে শুরু করে সবগুলোই। তো আমরা যখন এআই চ্যাটবট গুলো ব্যবহার করি, বেশিরভাগ মানুষজন এটাকে ব্যবহার করে অ্যাজ লাইক গুগল। আমরা আগে কি করতাম, গুগলে গিয়ে প্রশ্ন করতাম হোয়াট ইজ ধরেন হোয়াট ইজ এইচটিএমএল বা হোয়াট ইজ পাইথন বা হোয়াট ইজ হাউ আই ক্যান ওয়ার্ক উইথ ফাংশনস ইন পাইথন, এরকম আমরা প্রশ্ন করতাম গুগলে। এখন আমরা সেম টাইপের কোশ্চেন গুলো করি চ্যাটবট গুলোতে। আপনি যখন এভাবে চ্যাট দিবেন বা চ্যাট করবেন, সেটা কিন্তু আপনাকে খুব ভালো আউটপুট দিবে না। তো
এখানে আমি যেমনটা বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি, আপনি যখনই শুনবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনার কাছে মনে হবে এটা মনে হয় জাস্ট অ্যানাদার ইঞ্জিনিয়ারিং। আপনারা যেহেতু সবাই ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এটা মনে হয় অনেক কমপ্লেক্স। ব্যাপারটা অতটা কমপ্লেক্স না, একদম সিম্পল। কিন্তু জাস্ট আমরা এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি কারণ আমরা এখানে একটু ইঞ্জিনিয়ারিং করি। আপনারা ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বলছেন যে আমরা জাস্ট নর্মাল না রেখে এটাকে আমরা একটুখানি চেঞ্জ করে একটা ডিফারেন্ট ওয়েতে আমরা চ্যাটবট গুলোর সাথে যখন কথা বলি এবং বেস্ট আউটপুট নিয়ে আসি, তখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট। এবং আপনারা ডেফিনেটলি ক্লডের ব্যাপারে জানেন। ক্লড আরেকটা এআই চ্যাটবট বাই অ্যানথ্রোপিক, বেশিরভাগ মানুষ বাংলাদেশের চ্যাট জিপিটি সম্পর্কেই জানে। তো আপনি যদি একটু এআই টুলগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ক্লডের সম্পর্কে রিসেন্টলি অনেক শুনেছেন হয়তো। ক্লডে কিন্তু ফ্রি হোক বা পেইড হোক অনেক বেশি আপনার টোকেন বার্ন হয় এবং অল্প একটু ইউজ করার পরে আপনি দেখবেন যে টোকেন শেষ। এই জায়গাটাতে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ আপনি যখন প্রপার ওয়েতে প্রম্পট দিবেন তখন আপনি একটা বা দুইটা প্রম্পটেই অনেক ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ঠিকভাবে প্রম্পট দিতে না পারেন তাহলে কিন্তু আপনার আউটপুটটা ভালো আসবে না। তো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল। যেমন আমরা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ শিখি, অ্যারাবিক একটা ল্যাঙ্গুয়েজ শিখি, এটাও একটা ল্যাঙ্গুয়েজের মতো, যেখানে আপনি বলবেন যে রাইটিং এ প্রিসাইজ ইনস্ট্রাকশন, একটা পারফেক্ট ইনস্ট্রাকশন এআই কে দিবেন যাতে করে সে বুঝতে পারে এবং তার থেকে আপনি কি আউটপুট চান সেটাও আপনি তাকে বলে দিবেন। এবং তার কাছ থেকে আপনি টেকনিক্যাল স্কিল গুলো দিবেন, যেমন আপনি তাকে বলবেন যে তার রোল কি হবে, তার কনটেক্সট কি হবে, তার কনস্ট্রেইন কি হবে, ফরম্যাট রুল গুলো কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি তাকে বলবেন। তার যে থিঙ্কিং এটাকে আপনি ব্যবহার করবেন, যাতে করে অনেক সময় হবে এআই টুলগুলোকে আপনি যখন কোনো কোশ্চেন করবেন দেখবেন ইনস্ট্যান্ট সে রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো সেই সময় যখন সে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় তখন সে কিন্তু অনেক ভুল করে। কিন্তু আপনি যদি চান যে না, সে একটু চিন্তা করুক, একটু রিসার্চ করুক, তখন আপনি তার থিঙ্কিং অ্যাবিলিটি গুলোকে ব্যবহার করতে পারেন এবং তার যে ক্যারিয়ার স্কিল গুলো সেগুলো আপনি দিতে পারেন। যে বলে দিতে পারেন যে আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন তার থেকে চান, আপনি বলতে পারেন যে ধরো তুমি 24 সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট করছো, তুমি 22 সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট করছো। এভাবে আপনি যখন তাকে প্রম্পট দিবেন তখন আপনি তার থেকে একটা ভালো আউটপুট পাবেন এবং একটা বেটার আউটপুট পাবেন। এবং যখন আমরা এই চারটা জিনিসের একটা কম্বিনেশন করে এআই টুলগুলো থেকে কোনো প্রম্পট দেই তখন আমরা এটাকে বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে আপনি যদি চিন্তা করেন যে কিভাবে আসলে এই প্রম্পটটা কাজ করে, আপনি তাকে একটা ইনপুট দেন, মানে আপনি অ্যাজ এ হিউম্যান আপনি তাকে একটা ইনপুট দেন, প্রসেসিং এর সময় সে আসলে টোকেন নিয়ে প্রসেসিং করে এবং আউটপুটটাও তাকে অ্যাজ এ হিউম্যান এর মতো, এবং বা আপনার ফ্রেন্ড আপনাকে যেভাবে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় সেভাবে সে আপনাকে রিপ্লাই দেয়। এখানে আপনি তাকে একটা প্রম্পট দেন, তাকে কনটেক্সট দেন, তাকে ইনস্ট্রাকশন দেন এবং তাকে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বাংলা বা ইংলিশে বলেন এবং এআই সেই ওয়ার্ড গুলো দেখার পরে সে কি করে এগুলোকে টোকেনে কনভার্ট করে ফেলে। এরপরে সে এটা প্যাটার্নটা বোঝে, তারপরে ক্যালকুলেট করে যে কোনটা বেস্ট প্র্যাকটিস এবং এরপরে সে আপনাকে রেজাল্টটা দেয়। এই টোকেনের ব্যাপারটা কি, মনে করেন এই যে এখানে দেখেন আমার এখানে একটা লেখা আছে ইউ রাইট এ প্রম্পট, এখানে প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ওয়ার্ড, আপনি ধরে নিতে পারেন এগুলো এক একটা একটা করে টোকেন। কিন্তু এখানে যায় দেখেন এন্ড অ্যাড কনটেক্সট দুইটা টোকেন যদি হয়, এন্ড এটা একটা কনটেক্সট, ইনস্ট্রাকশন একটা টোকেন হবে, আর এস এটা একটা টোকেন হবে। এভাবে অনেক সময় হবে যে একটা ওয়ার্ডে সে হয়তো আপনাকে দেখাচ্ছে কিন্তু সেখানে দুইটা টোকেন বার্ন হচ্ছে, বা কখনো কখনো 3টা 4টা টোকেনও বার্ন হয় যখন অনেকগুলো ওয়ার্ড একসাথে মিক্স হয়। আপনি এটাকে ইজিতে এভাবে কম্পেয়ার বা চিন্তা করতে পারেন। এবং ক্লডে বা যে কোনো জায়গাতে আপনি যখন তাকে প্রম্পট দিবেন দেখবেন সে অনেক কথাবার্তা বলে, এই যে কথাবার্তাগুলো বলছে সেখানেও কিন্তু আপনার টোকেন বার্ন হচ্ছে। তো এই জিনিসগুলা মানে টোকেনের ব্যাপারটা বাদ দিলাম, এইভাবে সে আপনি যখন তাকে প্রশ্ন করেন, এখন ধরেন আপনি বললেন যে টিচ মি ওয়েব ডেভেলপমেন্ট, এই যে আপনি বললেন টিচ মি ওয়েব ডেভেলপমেন্ট, এটার উপর সে কি করবে, আপনার যে চ্যাটবটটা আছে সেই চ্যাটবটটা এটাকে প্রসেস করবে, করে বোঝার চেষ্টা করবে আপনি তার কাছে কি জিজ্ঞেস করেছেন। সে বুঝবে যে আপনি তার কাছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন। তখন সে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য যে রোড ম্যাপ, এটা সে 4-5টা ভ্যারিয়েন্ট রেডি করবে, কয়েকটা ভ্যারিয়েন্ট রেডি করবে। করবার পরে সে চিন্তা করবে কোনটা আপনার জন্য বেটার। এটা সে কিভাবে ডিসাইড করবে, আপনি পূর্বে তার সাথে যে রিয়াকশন গুলো দিয়েছেন বা আপনি তার সাথে যে কথাবার্তা গুলো বলেছেন এগুলোর উপর ডিসিশন নিয়ে সে একটা আইডিয়া বা একটা মডেল আপনার জন্য তৈরি করে রাখবে যে হ্যাঁ এই লোকটা কোনোদিন ওয়েব ডেভেলপমেন্ট শিখে নাই, ওয়েব ডেভেলপমেন্টের কিছু জানে না, আপনার জন্য কোন রোড ম্যাপটা বেটার হবে সেটা আপনাকে দিবে। আপনারই আরেকটা ফ্রেন্ড, সে হয়তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেক ঘাটাঘাটি করেছে, সে ফাংশন কি জিনিস, প্রোগ্রাম কি জিনিস, প্রোগ্রামিং কি জিনিস এবং বিভিন্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এগুলো সম্পর্কে সে জানে, তাহলে তাকে কি কোন রোড ম্যাপটা দিলে ভালো হবে এই প্যাটার্ন গুলো সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে যেটা আপনার জন্য বেস্ট সেটাই সে আপনাকে দিবে। এভাবে মূলত হচ্ছে যে এই এআই প্রম্পট মানে সে প্রসেস করবে, প্রসেস করবার পরে সে আপনাকে অ্যাজ এ হিউম্যান আউটপুট দিবে। মূলত এভাবে আমাদের যে চ্যাটবট গুলো আছে সেগুলো কাজ করে। এবং একটু আগে আমি আপনাকে যেটা বললাম যে 75% এআই ইউজার গুলো জাস্ট ব্যাড প্রম্পট দেয় বা তাদের প্রম্পটিং এর যে স্টাইলটা এটা গুড না,
এই কারণে তাদের আউটপুটটাও ভালো আসে না, একটু আগে আমি আপনাকে যেটা বললাম। তো এই কারণে আপনার যেটা খুব দরকার হবে সেটা হচ্ছে আপনার যে এআই টুলগুলো আছে এগুলোর সাথে খুবই ইফেক্টিভলি ব্যবহার করা শিখতে হবে। এবং আপনি যখন তাকে একটা ক্লিয়ার কনটেক্সট দিবেন, প্রিসিশন দিবেন, বাই দ্য ওয়ে আপনাদের কারো মাথায় যদি থাকে যে ভাই ইনস্ট্রাকশন কনটেক্সট এগুলো বারবার বলতেছে, ব্যাপারটা এরকম না, একটু পরে দেখবেন খুবই সিম্পল এবং ইজি। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা গুড প্রম্পট দেওয়ার জন্য এটা হচ্ছে আমার কাছে অলওয়েজ বেস্ট মনে হয়। আপনি তাকে একটা রোল দিবেন, তাকে একটা টাস্ক দিবেন, তাকে আপনার কনটেক্সট দিবেন এবং আপনি কি ফরম্যাটে চান সেটা দিবেন। রোল মানে মনে করেন আপনি তাকে বলবেন যে এআই কি হবে, আপনি তার কাছে যে ব্যাপারে জানতে চান আপনি তাকে বলবেন। যেমন অ্যাক্ট এজ অ্যান এক্সপার্ট কপিরাইটার, আপনি কপিরাইটিং করাতে চান, আপনি বলবেন তুমি এমন ভাবে রিয়েক্ট করো যেন তুমি একজন এক্সপার্ট। এখানে আপনি অনেক কিছু বলতে পারেন, তুমি অ্যাক্ট এজ এ সিনিয়র কপিরাইটার, এক্সপার্ট কপিরাইটার, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সড কপিরাইটার, এটা আপনি যেটা চান, যে ইনফরমেশনটা চান সেটা আপনি বলবেন। তারকে আপনি একটা টাস্ক দিবেন, এই টাস্কে কি আপনি স্পেসিফিক ভাবে বলে দিবেন রাইট এ 300 ওয়ার্ড ব্লগ ইন্ট্রো, মানে আপনি প্রথমে শুরু করবেন যে আপনি কত ওয়ার্ডের ইনফরমেশন চান, এই টাস্কটা আপনি তাকে দিবেন। কনটেক্সট, কার জন্য আপনি এটা বানাচ্ছেন, আপনি বলতে পারেন যে দা অডিয়েন্স ইজ বিগিনার ডেভেলপার, এরকম তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, কনটেক্সট দিবেন। আপনি যদি কনটেক্সট এখানে কোনো একটা কিছু মিস করেন আপনার আউটপুটটা ভালো আসবে না। এরপরে ফরম্যাটের মধ্যে আপনি তাকে বলবেন আপনি কিভাবে আউটপুটটা চান, যেমন ইউজ বুলেট পয়েন্টস, তারপরে ম্যাক্সিমাম 5 আইটেমস এক একটা বুলেট পয়েন্টে, যাতে করে সে আপনার এটা কনসিস্টেন্ট রাখে। এভাবে আপনি যখন তাকে রোল দিবেন, টাস্ক দিবেন, কনটেক্সট দিবেন এবং ফরম্যাট দিবেন, অলওয়েজ এই জিনিসটা আপনি প্রম্পট দেওয়ার সময় মাথায় রাখবেন যে আমি তাকে কি প্রপার রোল দিচ্ছি, আমি কি তাকে প্রপার টাস্ক দিচ্ছি, কনটেক্সটটা ঠিকভাবে দিচ্ছি, ফরম্যাটটা ঠিকভাবে হচ্ছে নাকি। আপনি কোনো একটা রিসার্চ করতে চাচ্ছেন, মনে করেন আপনি মঙ্গল গ্রহ নিয়ে রিসার্চ করতে চান, আপনি বলতে পারেন অ্যাক্ট অ্যাজ এন অ্যাস্ট্রোনমিস্ট। এরপরে আপনি তাকে কি টাস্ক দিবেন যে মঙ্গল গ্রহে পানির অবস্থা কি, পানি পাওয়া যায় কিনা, এই ব্যাপারটা নিয়ে আপনি তাকে বললেন। কনটেক্সট দিবেন যে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং আমার এই ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনি তাকে বললেন অ্যাস্ট্রোনমি নিয়ে আমার অনেক রিসার্চ করা আছে। এরপর আউটপুট, আপনি কি আউটপুটটা চান, যে তুমি আমাকে একটা থিসিস রেডি করে দিবা, এই থিসিসের মধ্যে এই ইনফরমেশন গুলো থাকবে। বাই দ্য ওয়ে এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, কখনোই এআই টুলগুলোকে দিয়ে পুরো একটা জিনিস জেনারেট করাবেন না। মনে করেন আপনি একটা থিসিস বানাবেন, থিসিসটা হয়তো 10 পেজের হতে পারে, সেখানে অনেকগুলা সেকশন থাকবে, একটা ছোট্ট সেকশন নিয়ে কাজ করবেন, ওই একটা সেকশনটাকে আগে পুরোপুরি রেডি করবেন, তারপর আপনি পরের সেকশনে যাবেন। আমরা যখন কোড করি আমাদের মধ্যে বেশিরভাগ যারা ভাইব কোডার, এরা কি করে, এআই টুলের কাছে যায়, ক্লাউডের কাছে হোক, লাভেবলের কাছে হোক বা অন্য যে কোনো টুলের কাছে যায়, বলে কি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে বানায় দাও। আমরা এটা করি না, আমরা কি করি, আমরা তাকে বলি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমার কন্টেন্ট গুলো আগে তুমি রেডি করো। বা আপনি তাকে বলতে পারেন হিরোর জন্য কন্টেন্ট বানাও, অ্যাবাউট সেকশনের জন্য কন্টেন্ট বানাও। আগে তার জন্য আমরা কন্টেন্ট গুলো রেডি করি, সবগুলো কন্টেন্ট যখন রেডি হয় আমরা কন্টেন্ট ডট এমডি নামে একটা ফাইল রেডি করে রেখে দিই। এরপরে ইনস্ট্রাকশন রেডি করি, আমার ওয়েবসাইটে কি ডিজাইন হবে, কালার প্যাটার্ন কেমন হবে, ইউআই ইউএক্স কেমন হবে, ফন্ট কি ব্যবহার করা হবে, এরপরে হচ্ছে যে কোন টেকনোলজি আমরা ব্যবহার করব, সেটা হতে পারে রিঅ্যাক্ট নেক্সট, নাকি সেটা লারাভেলে যাবে, নাকি সেটা ওয়ার্ডপ্রেসে যাবে, নাকি এইচটিএমএল সিএসএস এ যাবে, ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে কোনটা করব, টেলউইন্ড নাকি বুটস্ট্র্যাপ, বা রিঅ্যাক্টের মানে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে কোনটা করব, রিঅ্যাক্ট, ভিউ নাকি অ্যাঙ্গুলার। এই ব্যাপারগুলো আমরা আরেকটা ইঞ্জিনিয়ারিং ডট এমডি বা আপনি আপনার মতো করে একটা নাম দিই, আমরা আমার মতো করে নাম দিই। আমি নরমালি ইঞ্জিনিয়ারিং ডট এমডি বা অনেক সময় ফ্রেমওয়ার্ক ডট এমডি এরকম একটা নাম করি। এরপর আমরা ক্লডকে বলি তুমি আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট এমডি ফাইলটাও দেখো, ইঞ্জিনিয়ারিং ডট এমডি ফাইলও দেখো, দেখে তুমি আমাকে বলো যে এখান থেকে তোমার আর কি কি জানার আছে বা জানতে চাও। জানার পরে এরপরে আমি বলি এবার তুমি জেনারেট করো হিরো সেকশন, আমি আগে হিরো সেকশনটা দেখি। এরপরে যখন দেখি যে না সেটা ঠিক করেছে তারপরে বলি তুমি এবার অ্যাবাউট সেকশন জেনারেট করো। এভাবে স্লাইস করে করে যখন আপনি কাজ করবেন তখন আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারবেন। এটা তো এক। আর দুই হচ্ছে এআই মডেলগুলোর কিন্তু একটা লিমিট থাকে যে আপনি এতটুকু টোকেন পর্যন্ত ব্যবহার করতে পারবেন একবারে। আপনি যখন বলবেন যে তুমি আমার পুরো ওয়েবসাইটটা একবারে বানাও, দেখবেন সে জেনারেট করতে করতেই টোকেন শেষ। আপনারা বলবে যে কিছুই দেখায় নাই, মানে কোনো আউটপুটই দেখায় নাই, আপনার টোকেন শেষ। এখন আপনি জানেনও না, 5 ঘন্টা আপনি ওয়েট করলেন, ওকে, কিন্তু আপনি জানেনই না আপনার আউটপুট কি আসলো। তো সেক্ষেত্রে 5 ঘন্টা পরে আপনি দেখলেন আপনার আউটপুটে অনেক সমস্যা, কোনো কিছুই ঠিক নেই, তাহলে আপনার এটা পুরো লস না? কিন্তু আপনি তাকে যে একটা ছোট্ট সেকশন রেডি করান, হিরো সেকশন, ওইটা থেকে কি আউটপুট আসলো, সেখানে আপনার কোনো মডিফিকেশন লাগলে যেহেতু ছোট একটা সেকশন সেটা আপনি করাই নিলেন। করাই নেওয়ার পরে এরপর আপনি বললেন যে তুমি এগুলো সব সেভ করে রাখো, তুমি ক্লড ডট এমডি ফাইল অথবা আপনি যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন এজেন্ট ডট এমডি নামে একটা ফাইল হয়, ওই ফাইলের মধ্যে তুমি এগুলো সেভ করে রাখো। এরপরে এই ইনফরমেশন গুলোর উপরে তুমি পরের সেকশন করো। আপনার রেজাল্ট গুলো কনসিস্টেন্ট থাকবে। হয়তো আপনি 2টা বা 3টা সেকশন রেডি করেছেন, এরপরে আপনার টোকেন লিমিট শেষ, সমস্যা নেই, আপনি এরপরে আবার বসলেন, এরপর থেকে আপনি করতে পারলেন। কিন্তু আপনি যদি পুরো কাজটা একবারে দেন তাহলে কিন্তু আপনার এটা হবে না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, কখনো পুরো একটা কাজ একবারে আপনি এই এআই টুলগুলোকে দিয়ে করাবেন না, ছোট ছোট অংশে ভাগ করবেন,
ছোট ছোট অংশ নিয়ে করবেন, দেখবেন আপনার কাজগুলো অনেক সুন্দর হবে, প্রিসাইজ হবে, এবং আপনিও মানে মোটিভেট ফিল করবেন, হ্যাঁ আমার কাজটা এগোচ্ছে। এই জিনিসগুলোর জন্য আমি সবসময় বলবো যে ভেঙে ভেঙে কাজ করবেন। এবার আমরা একটু গুড প্রম্পট এবং ব্যাড প্রম্পটের এক্সাম্পল দেখি। যদি আপনি একটা উইক প্রম্পট দেন, যেমন ধরেন আপনারা যেহেতু এখানে বেশিরভাগ মানুষজনই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আপনি বলতে পারেন যে রাইট সামথিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন। এখানে দেখেন, সরি, আমি এখানে যে একটা প্রম্পট দিলাম, এই প্রম্পটের মধ্যে কোনো রিসার্চ নাই, একাডেমিক লেভেল কোনো স্পেসিফাই করা হয় নাই, কোনো টার্গেট অডিয়েন্সও নাই, কোনো ওয়ার্ড কাউন্ট নাই, কত ওয়ার্ডে সে লিখবে, কোনো রিসার্চ মেথোডোলজিও নাই, এআই মাস্ট গেস হোয়াট ইউনিট। এখানে ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু আপনি একটা স্ট্রং প্রম্পট, যেখানে দেখেন আমি বললাম অ্যাক্ট অ্যাজ এ ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্পেশালিস্ট, আমি তাকে একটা রোল দিলাম ইন এডুকেশনাল টেকনোলজি। খুব সুন্দর করে আমি তাকে বললাম আমার আউটপুট কি চাই, সেটা আমি বললাম যে রাইট 150 মানে 1500 ওয়ার্ড literature review on the impact of artificial intelligence on higher education. Focus on studies published between 2020 থেকে 2025 সাল। এই সময়ে যে রিসার্চ গুলো পাবলিশ হয়েছে এগুলো তুমি পড়বা। ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন, কি থিমস, বেনিফিটস, চ্যালেঞ্জেস, রিসার্চ গ্যাপস এন্ড কনক্লুশনস, এই সবগুলা তুমি দেখবা। তারপরে তুমি একটা ফর্মাল একাডেমিক ল্যাঙ্গুয়েজে তুমি লিখবা, জাস্ট অ্যাজ লাইক ফ্রেন্ড এরকম কিছু না। তারপরে এভাবে আপনি তাকে বলে দিলেন যে তুমি 7th এডিশন ফরম্যাট থেকে শুরু করে সব, যখন তুমি এভাবে আপনি যখন তাকে একটা স্পেসিফিক প্রম্পট দিবেন, প্রত্যেকটা আমার রোল কি হবে, আমার আউটপুট কি, আমার কনটেক্সট কি, এবং এভাবে যখন আপনি বলবেন, দেখেন এখানে আমি তাকে একটা রোল দিয়েছি, তার টপিকটাকে ন্যারো এবং স্পেসিফিক করে দিয়েছি, একাডেমিক অডিয়েন্স আইডেন্টিফাই করিয়ে দিয়েছি, ওয়ার্ড কাউন্ট দিয়ে দিয়েছি, স্ট্রাকচারটা বলে দিয়েছি, হ্যাঁ সাইটেশন স্টাইলটা বলে দিয়েছি, টাইম রেঞ্জ বলে দিয়েছি, গোলটা বলে দিয়েছি, একটা ক্লিয়ার কোয়ালিটি এক্সপেকটেশনসটা আমি এখন পাবো ওর থেকে। চলেন আমরা একটু দেখি যেটা কিভাবে কাজ করে। তো আমি যদি একটু ক্লড ওপেন করি, আপনি যে কোনো এআই টুল এখানে ইউজ করতে পারেন, কোনো ইস্যু নাই। আমি জাস্ট হচ্ছে যে এখানে ক্লডটা ব্যবহার করছি। আমি এখানে ক্লডের ফ্রিটা ব্যবহার করছি এই কারণে, যাতে করে আপনাদের অনেকেই হয়তো ক্লডের প্রো ব্যবহার করছেন না এই মুহূর্তে, তো যাতে আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, তো এই জন্য আমি ফ্রি ব্যবহার করছি, কিন্তু এভরিথিং ইজ ওকে, নো প্রবলেম এট অল। এখানে আমি আপনাকে একটু দুইটা প্রম্পটই দেখাবো। প্রথমে আমি তাকে হচ্ছে এই প্রম্পটটা কপি করি, কপি করবার পরে আমি একটু ক্লডে যাই এবং এই প্রম্পটটা আমরা এখানে দিব। আচ্ছা, ক্লড ব্যবহার করেন বা চ্যাটজিপিটি ব্যবহার করেন, যাই ব্যবহার করেন না কেন, এখানে একটা অপশন থাকবে। আমি এখানে হচ্ছে যে নতুন আরেকটা উইন্ডোর মধ্যে হচ্ছে চ্যাটজিপিটি ওপেন করি। আচ্ছা, এখানেও দেখেন আপনি যখন তাকে দিয়ে কোনো একটা কিছু লিখাবেন, সেম প্রম্পট আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে কিন্তু চ্যাটজিপিটির এই যে জিপিটিতে গেলে আপনি এখান থেকে জিপিটি চুজ করতে পারবেন। আপনার যদি এটা প্রো ভার্সন হতো আপনি এখান থেকে মডেল চুজ করতে পারতেন, এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। আর আমরা যদি ক্লডে যাই, এখানে আপনি দেখেন এখান থেকে আপনি মডেলটা চুজ করতে পারবেন। তো ক্লডের মধ্যে আপনার হচ্ছে এই মুহূর্তে 4টা মডেল, একটা হচ্ছে হাইকু, একটা হচ্ছে সনেট, একটা হচ্ছে ওপাস। এই ফ্যাবেল হচ্ছে একদম রিসেন্ট আসছে, যদি অল্প কিছুদিনই ফ্যাবেল এখান থেকে ব্যবহার করা যাবে, এরপরে এটার জন্য আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। তো হাইকুটা হচ্ছে আপনার যখন খুব দ্রুত একদম ফার্স্ট একটা রেসপন্স দরকার হবে, তখন আপনি হাইকু ব্যবহার করবেন। আপনি মোর ইফিশিয়েন্টলি কাজ করবার জন্য ব্যবহার করবেন সনেট। আপনি যদি কোনো কমপ্লেক্স কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ওপাস। আর এটা দিয়ে হচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ, যেমন আপনার একটা এন্ড গোল থাকবে যে তুমি আমার জন্য একটা ওয়েব অ্যাপ বানাবা, যে অ্যাপের মধ্যে সব ধরনের মানে অথেন্টিকেশন থেকে শুরু করে এপিআই কনফিগারেশন থেকে শুরু করে ডেটাবেস কানেকশন থেকে শুরু করে সবকিছু তুমি করবা। আগে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিবেন, একবারে ইনস্ট্রাকশন দিয়ে আপনি ছেড়ে দিবেন, সে নিজের মতো করে সব কাজ কমপ্লিট করবে, বারবার চেক করবে কোনো এরর আছে নাকি, কোনো ইস্যু আছে নাকি। ফাইনাল আউটপুট হলে আপনাকে সে বলে দিবে। এই ফ্যাবেলটা এই যখন স্টেপ বাই স্টেপ কাজগুলোকে আপনি একবার বলে দিলে একবারে করার মতো অ্যাবিলিটি রাখে। অন্যগুলো অনেক সময় দেখা যায় হঠাৎ করে থেমে যাবে, ফ্যাবেল থামবে না। এটাই হচ্ছে পার্থক্য। আপনি যখন তাকে দিয়ে কোনো একটা আউটপুট চাচ্ছেন তখন আপনি কি করবেন, এখান থেকে আপনার প্রয়োজন মতো মডেল চুজ করবেন। আমরা এখানে যে কাজটা করছি এটার জন্য এমনিতেই সনেট ইজ এনাফ। তবে আপনি চাইলে আপনি মানে অযথাই যদি আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি যদি হাইকু ব্যবহার করেন আপনার টোকেন কম খরচ হবে, সনেট ব্যবহার করলে হাইকুর থেকে একটু বেশি খরচ হবে, ওপাস ব্যবহার করলে আরো বেশি টোকেন কস্ট হবে, ফ্যাবেল ব্যবহার করলে আরো বেশি টোকেন কস্ট হবে। একইভাবে এখানে ইফোর্ট নামে একটা অপশন আছে। ইফোর্টের মধ্যেও আপনি ওপাস ব্যবহার করে যদি লো ইফোর্ট দেন তাহলে দেখবেন যে আপনার টোকেন কস্টিং তুলনামূলক কম হবে। যে কোনো মডেলের ক্ষেত্রে আপনি লো দিলে কম, মিডিয়াম দিলে আরো বেশি টোকেন কস্টিং, হাই দিলে অনেক, ম্যাক্স দিলে আরো বেশি। তো আমরা এখানে সনেটের হচ্ছে যে হাই এটা রাখবো, সনেট 4.6 এবং হাই এই মডেলটা আমরা চুজ করবো এবং আমরা বললাম রাইট সামথিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন, এবং আমরা এবার প্রম্পটটাকে রান করি। তো ক্লডে একটা ব্যাপার হচ্ছে যে ক্লডে টোকেন বার্নিং অনেক বেশি হয়, যে কারণে আমি এখন একই সাথে দুইটা প্রম্পট দিচ্ছি না, সেখানে থিঙ্কিং করতে থাকুক। তো এটা হোক, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা আমি একটু ওয়েট করি, এখান থেকে একটা আউটপুট আসুক। এই যে
দেখেন সে আমার জন্য ক্যালিব্রেট করেছে কি, the classroom is broken, AI didn't break it and it just exposing the cracks, এবং here is the uncomfortable truth nobody wants to say out loud। এবং এখানে দেখেন ক্লড আপনাকে একটা রেজাল্ট দিয়েছে, এবং রিসেন্টলি আমার কাছে মনে হয় যে ক্লডের রেজাল্ট গুলো অনেক ভালো। আমি ক্লডের পেইড প্ল্যান ব্যবহার করি, প্রো প্ল্যানটা, এবং আমার প্রায় সব কাজ আমি প্রোতে করি, আমার কোডিং থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য। তো দেখেন এখানে সে আমাকে একটা আউটপুট দিয়েছে। এবার আমরা এই মেনুতে ক্লিক করে নিউ চ্যাটে যাব। এবার নিউ চ্যাটে যাই, আমরা এখন হচ্ছে এই যে স্ট্রং আমরা যে প্রম্পটটা নিয়েছিলাম সেই প্রম্পটটা আমরা এখানে দিই। আচ্ছা আমার মনে হয় আমরা একটা কাজ করলে ভালো হইতো, আমি সেটাই করি। হ্যাঁ, আমি এটা হাই দিই, এবং আমি ক্রোমের মধ্যে হচ্ছে ক্রমে সুবিধা হয় হচ্ছে যে দুইটা চ্যাটকে আমি পাশাপাশি দেখাতে পারবো আর কি। সিএলএ আচ্ছা, তো এই উইন্ডোটাকে আমরা এবার এখানে রেখে দিই, এটা থাকুক। এই যে এটা হচ্ছে ক্লডের একটা ইস্যু, দেখেন আমি উইন্ডো সুইচ করার কারণে সে এখানে থেমে গেছে নাকি। আচ্ছা এটা এখানে হোক, এরপরে আমি আবার ব্যাক করছি এখানে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে দিয়ে প্রথমে একটা বেসিক প্রম্পট দিয়েছিলাম, যেখানে আমি তাকে বলেছি রাইট সামথিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন, আর এটা কমপ্লিট হোক, তারপর আমরা এই পেজটাকে একবার রিফ্রেশ দিব, তাহলে আপনি একদম সাইড বাই সাইড কম্পারিজনটা দেখতে পারবেন যে কোথায় কেমন আউটপুট আসে। বা আমরা আরেকটা কাজও করতে পারি, এটার এই পাশে দিয়ে দিই আর এটার এই পাশে দিয়ে দিই, তাহলেও মানে একবারেই আপনি আউটপুটটা দেখতে পারবেন। তো এখানে এটা লোড হোক, এই ফাঁকে আমরা হচ্ছে আরেকটু সামনে চলে যেতে পারি। সেটা হচ্ছে যে এইভাবে আপনি যখন প্রম্পট দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা গুড প্রম্পট এবং কোনটা ব্যাড প্রম্পট, এবং কিভাবে আপনি এটা থেকে ভালো আউটপুট নিয়ে আসবেন। আমরা এবার পরবর্তী সেকশনে চলে যাব, যেখানে আমরা বলবো প্র্যাকটিক্যাল প্রম্পটিং এর কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। সব সময় কি আপনি হয়তো আমাকে বলবেন যে ভাই আমার বেসিক কিছু কাজ দরকার, এই বেসিক কাজের জন্য কি আমি এরকম রোল বেস প্রম্পটিং করবো নাকি, এত বড় প্রম্পট লিখবো নাকি? এটা হচ্ছে যে বেস্ট এবং সবচেয়ে বড় প্রম্পটিং এর স্টাইল, কিন্তু এর বাইরেও আপনার ইজি স্টাইলও আছে। যেমন জিরো শর্ট প্রম্পটিং, অনেক সময় হয় না যে আমাদের একটা ছোট্ট জিনিস জানার দরকার হয়, সেটার জন্য আমার বলার দরকার নেই। যেমন আপনি যদি বলেন যে হোয়াট ইজ দ্য ওয়েদার টুডে ইন আমেরিকা, এখন যেহেতু ফুটবল ম্যাচ চলছে তো সেক্ষেত্রে ওয়েদার প্রেডিকশনটা অনেক ইম্পর্টেন্ট, সেখানে কি বরফ পড়বে কিনা, বা হচ্ছে যে ওয়েদার কেমন হবে, বা আপনি হয়তো তাকে জিজ্ঞেস করতে পারেন যে এই ইউরোপের কোন একটা দল, ধরেন স্পেন আমেরিকায় খেলতে চাইলে ওই ওয়েদারের জন্য তাদের জন্য কেমন হবে, এরকম আপনি প্রশ্ন করতে পারেন। এগুলো কিন্তু আপনি চাইলে ওয়ান শটেই করতে পারেন বা জিরো শটে করতে পারেন। তো এই জন্য এখানে আমরা চারটা শট নিয়ে কথা বলি। একটা হচ্ছে জিরো শট প্রম্পটিং, একটা হচ্ছে ফিউ শট প্রম্পটিং, একটা হচ্ছে চেইন অফ থটস, আর একটা হচ্ছে রোল বেস প্রম্পটিং। তো জিরো শট প্রম্পটিং কি, আপনি ডিরেক্টলি তাকে বলবেন যে আমি এটা চাই। হ্যাঁ, এখানে আপনার এক্সট্রা কোনো ইস্যু নাই, আপনি জাস্ট বললেন যে আমি এই সম্পর্কে জানতে চাই, সে আপনাকে ওইটাই বলে দিল, এটা জিরো শট। ফিউ শট মানে হচ্ছে আপনি তাকে বললেন যে তুমি আমাকে, আপনি তাকে দুইটা তিনটা এক্সাম্পল দিলেন, দিয়ে আপনি বললেন যে তুমি এটার উপর ডিপেন্ড করে আমাকে একটা আউটপুট দাও, এটা হবে ফিউ শট। চেইন অফ থট হচ্ছে আপনি তাকে একটা চেইন অফ থট দিলেন, যেমন একটু আগে আমি আপনাকে বললাম না, আমি যখন ওয়েবসাইট বানাতে চাই তখন আমি তাকে প্রথমে বলি একটা কন্টেন্টের জন্য একটা এমডি ফাইল বানাই, আমার ওয়েবসাইটে ডিজাইনের জন্য একটা ইঞ্জিনিয়ারিং ডট এমডি ফাইল বানাই, এরপরে ওয়েবসাইটে কি কাজ হবে সেটার জন্য ক্লড ডট একটা এমডি ফাইল তৈরি করাই, এরপর আমি বলি তুমি এগুলো সব দেখে আমার জন্য প্রথমে হিরো সেকশন বানাও, তারপরে এভাবে বানাও। এই যে আমি তাকে একটার পর একটা কাজ করতে দিলাম, এগুলোকে আমরা বলি চেইন অফ থটস। আরেকটা হচ্ছে রোল বেস প্রম্পটিং, যেটা একটু আগে আপনি দেখলেন। তো এভাবে আমরা হচ্ছে প্রম্পটিং গুলো নিয়ে কাজ করি, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কখনো জিরো শট দিবেন, কখনো ফিউ শট দিবেন। কোন একটা প্রম্পট দেওয়ার আগে একটু চিন্তা করবেন আমি এটা কিরকম প্রম্পট বানাতে চাই, আমার আউটপুটটা কিরকম চাই, সেটার উপর ডিপেন্ড করে আপনি তার থেকে প্রম্পট দিবেন। আমি আশা করি এতক্ষণে আমাদের এটার কাজ হয়ে যাবার কথা। আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে যে যেহেতু আমরা তাকে দিয়ে অনেক কাজ দিয়েছি, আল্লাহ জানে আমার টোকেন না শেষ হয়ে যায়, ফ্রিতে দেখাতে যায়, নাইলে আমার তো মনে পেইড ভার্সনে মুভ করতে হবে। আচ্ছা, এই উইন্ডোটা একবার রিলোড দিই। আচ্ছা, এটা এখানে কাজ হচ্ছে, হোক, এরপরে আমরা দেখতেছি। তো এখানে আপনি হচ্ছে এভাবে যখনই প্রম্পট করবেন আপনি চিন্তা করবেন যে আমি যে প্রম্পটটা দিতে চাই সেটা কোন টপিকের প্রম্পট হবে। এরপরে আমরা যদি পরের স্লাইডে চলে যাই, জিরো শট প্রম্পটিং এর কিছু এক্সাম্পল, যেমন ধরেন আমি তাকে বললাম যে ট্রান্সলেট দিস টু ফ্রেঞ্চ, আই লাভ কোডিং, এটাকে ফ্রেঞ্চে কি হবে, এটার জন্য আপনার এক্সট্রা করে বলার দরকার নেই, এক্সট অ্যাজ এন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। হ্যাঁ, তুমি আমারে বলো এটার এক্সপিরিয়েন্স কি, এটা খুবই
হাস্যকর একটা অবস্থা হয়ে যাবে, তাই না? যে বেসিক কাজের জন্য আসলে এত বেশি প্রম্পটিং বা এত কমপ্লেক্স করার দরকার নেই। এই জন্য আপনি জাস্ট তাকে বলে দিতে পারেন যে আপনি একটা ছোট্ট জিনিস জানতে চান, একটা কুইক রিরাইট করতে চান। যেমন আমি এটা প্রচুর করি, যে আমি হয়তো ক্লায়েন্টের জন্য একটা মেসেজ লিখলাম, লিখার পরে আমি তাকে বলি যে তুমি এটা একটু রিরাইট করে দাও। হ্যাঁ, এরকম আমি প্রচুর করি। যেমন আমি আপনাকে একটু দেখাই, আমি নতুন একটা ট্যাবে যাই, লিখি ট্রান্সলেট। এখানে গিয়ে মনে করেন আমি তাকে বললাম যে আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট, প্লিজ শেয়ার ইয়োর। আচ্ছা, বানান ভুলেছে না। আচ্ছা, এবার আমি কি করি, এটাকে এখান থেকে সিলেক্ট করে, এখানে হচ্ছে যে অ্যাপেলের মধ্যেই হচ্ছে যে রাইটিং ডিরেকশন আছে, এই যে রিরাইট। এখানে আপনি যদি রিরাইট প্রেস করেন তাহলে অ্যাপেল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা আপনার জন্য এই লেখাটাকে রিরাইট করবে। এবং এখানে দেখেন রিরাইট করে বলছে আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। এবার আপনি মনে করেন এটা ব্যবহার করতে চান না, আপনি আবার এখানে যান, যায় রাইট ক্লিক করে এখানে অপশন আছে হচ্ছে দেখেন প্রুফ রিড অথবা শো রাইটিং টুলসে গেলে এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনি যদি প্রফেশনাল ইনফরমেশন চান, যেহেতু ক্লায়েন্টের জন্য মেসেজ হবে প্রফেশনাল, তো আমি এখানে প্রফেশনালি ক্লিক করলে কি হবে, এই লেখাটার একটা প্রফেশনাল ভার্সন আপনাকে এখানে দিয়ে দিবে। এই সেম কাজটা আপনি চ্যাট জিপিটি কে দিয়েও করাইতে পারেন। আমি এটা এখানে কাটলাম, কেটে আমি এবার চলে যাই চ্যাট জিপিটি তে। এখানে যায় আমি যদি তাকে বলি যে তুমি এটা করো, এরপর আমি এখানে বলি যে রিরাইট ইন প্রফেশনাল ম্যানার, দিয়ে আমি এন্টার দিলাম। এটা হচ্ছে একটা ওয়ান শট প্রম্পটিং এর একটা উদাহরণ। এখানে দেখেন আমি তাকে বলছি, একটা লাইন দিয়েছি, সে এখানে আমার 3টা ভ্যারিয়েন্ট দিয়েছে, এখান থেকে যে কোনো একটা ভ্যারিয়েন্ট আমি ইউজ করতে পারি। তো এভাবে আপনি যেখানে আপনার দরকার, এখানে আমার কিন্তু দরকার আছে বলার যে একটা অ্যাজ অ্যান এক্সপার্ট ট্রান্সলেটর, তুমি আমার এটা ট্রান্সলেট করে দাও বা এটারে হচ্ছে রিরাইট করে দাও। হ্যাঁ, এরকম তো বলার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি এখান থেকে 0 শট দিবেন। ফিউ শটের একটা এক্সাম্পল দেখেন, আপনি বলতে পারেন যে আমার মিটিং হচ্ছে 3টা এবং মিটিং কনফার্ম হবে, তুমি আমার জন্য একটা মেইল লেখো। এই যে আমি তাকে 2টা এক্সাম্পল দিয়ে তারপর আমি তাকে মেইল লিখতে বললাম, এটা হচ্ছে একটা ফিউ শটের এক্সাম্পল। চেইন অফ থটস, আপনি একটু আগে যেমনটা দেখলেন, আমি তাকে বললাম যে আমার একটা প্রবলেম আছে যে এ ক্লায়েন্ট ওয়ান্টস এ 5 পেজ ওয়ার্ডপ্রেস সাইট, বাজেট $500, টাইম লাইন হচ্ছে 2 উইকস। এবার আমি তাকে বলবো যে তুমি আগে থিঙ্ক করো, যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ অ্যাবাউট ওয়ার্কস আর ইনভলভড এন্ড এস্টিমেট আওয়ার্স ফর ইচ। রিকোয়েস্ট রিজনিং, যে এক্সপ্লেন ইউর রিজনিং ক্লিয়ারলি বিফোর গিভিং দ্য ফাইনাল আনসার। আগে তোমার রিজনিং পাওয়ারটা চেক করো, এরপরে তুমি আমাকে বলো যে আনসারটা কি হবে বেসড অন ইউর অ্যানালাইসিস, হোয়াট ইজ দ্য ফেয়ার প্রজেক্ট প্রাইস এন্ড রিয়েলিস্টিক টাইমলাইন। আপনি মনে করেন কোন একটা প্রজেক্ট নিয়ে একটু কনফিউজড যে এটার প্রাইসিং কেমন হবে, আপনি চাইলে সেখানে এআই টুল থেকে হেল্প নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনি এভাবে চেইন অফ থটস দিতে পারেন। এবং আমি একটু আগে আপনাকে যেরকম বললাম, এটা যে জাস্ট একটা ক্ষেত্রে প্রযোজ্য এরকম না, আপনি এটাকে ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করাতে পারেন। আর যদি আপনি মনে করেন যে রোল বেসড প্রম্পটিং, আমরা একটু আগে যেমনটা বললাম যে অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট কপিরাইটার, অ্যাক্ট অ্যাজ অ্যান সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অ্যাক্ট অ্যাজ অ্যান বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্ট, অ্যাক্ট অ্যাজ অ্যান প্রোডাক্টিভিটি এন্ড ক্যারিয়ার কোচ, এভাবে আপনি যখন থেকে বলে দিবেন যে তুমি এভাবে চিন্তা করো, তখন আপনার থেকে বেস্ট আউটপুটটা পাবেন। তো এই 4টা ওয়েতে আপনি যখনই প্রম্পট করবেন, আপনি একটু চিন্তা করবেন যে আমার কি আসলে এখানে ম্যাসিভলি কাজ করার দরকার আছে নাকি নাই। এটার একটা ইজি ইউজ কেস আমি আপনাকে দেই। যেমন মনে করেন আমরা যখন রেস্টুরেন্টে খেতে বসি, আমি এই উদাহরণটা প্রায় দিই, সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে আপনি যখন কোনো 5 স্টার রেস্টুরেন্টে খেতে বসবেন বা আপনি যখন কোনো বাফেটে যাবেন, আপনি সেখানে দেখবেন যে অনেকগুলো চামচ থাকে। হ্যাঁ, ছোট্ট চা চামচ থাকে, তারপরে হচ্ছে যে একটু বড় চামচ থাকে, টেবিল চামচ থাকে, তারপরে স্যুপ খাবার জন্য চামচ থাকে, কাঁটা চামচ থাকে, ছুরিও দেখবেন 4-5 রকমের থাকে। তো আপনি যখন প্রথম যাচ্ছেন, আপনি হয়তো স্যুপ খাবেন, তো সেক্ষেত্রে আপনি স্যুপের বাটিটা নিচ্ছেন, স্যুপের চামচটা নিচ্ছেন। এখন আপনি যদি বলেন যে আরে কাঁটা চামচ দিয়ে তো সব খাওয়া যায়, স্যুপ খাবার জন্য আপনি যদি কাঁটা চামচটা নেন, এটা কি হলো? অথবা আপনি একটু পরে হয়তো স্টেক খাবেন, স্টেক খাবার সময় আপনি যদি স্যুপের চামচটা আর কাঁটা চামচ নিয়ে খেতে বসেন, তাহলে তো হলো না। সেক্ষেত্রে আপনি হয়তো ফর্কের সাথে নাইফটা নেবেন, তাই না? এভাবে আপনি যখন ঠিক যে জিনিসটা খাবেন, আপনি সেটার সাথে রিকোয়ার যে চামচটা দরকার সেটা আপনি নেবেন। খাবারের শেষে আপনি যখন অ্যাপিটাইজার নেবেন, তখন আপনি হয়তো চা চামচ বা চা চামচ হচ্ছে একটু বড় সাইজের যে চামচটা, সেটাই আপনি নেবেন। সেখানে ডেফিনেটলি আপনি বড় রাইস খাবার জন্য যে চামচটা নিয়েছিলেন ফ্রাইড রাইস, সেই চামচটা ডেফিনেটলি আপনি নেবেন না। এমন না যে আপনি এটা দিয়ে খাইতে পারবেন না, অবশ্যই পারবেন। মানে যদিও স্যুপ আপনি কাঁটা চামচ দিয়ে খেতে পারবেন না, কিন্তু ম্যাক্সিমামই হয়তো এই চামচ ওই চামচ দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু দেখা যাবে যে এটা তো আপনার খাবারের এক্সপিরিয়েন্স ভালো হবে না, আর আপনি যদি ফ্রেন্ডদের সাথে থাকেন ওইটার জন্য সারা জীবন আপনার ট্রল করবে। তো সেম ঘটনাটা প্রম্পটিং এর ক্ষেত্রে, আপনি প্রম্পট করবার সময় যে প্রম্পটটা করতে চাচ্ছেন, যে আউটপুটটা আপনি চাচ্ছেন, সেটার জন্য বেস্ট যে রেজাল্টটা, বেস্ট যে স্টাইলটা, সেটাই আপনি অ্যাপ্লাই করবেন। এখন বেস্ট স্টাইলটা আপনি কিভাবে বুঝবেন?
এক্সপিরিয়েন্স। আপনি যত বেশি এই টুলগুলোকে ব্যবহার করবেন আপনার তত বেশি এক্সপিরিয়েন্স হবে। তারপর আমরা যদি একটু লাইভ ডেমোতে যাই, এতক্ষণে আমাদের লাইভ ডেমোটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। একটু দেখি, দেখেন আমি এটাই কল্পনা করছিলাম যে এই ঘটনা সে ঘটাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে হচ্ছে এই যে সেম প্রম্পটটা কপি করি এবং আমি ক্লড অফ করে দিই। এখানে আমরা নতুন একটা টুল নেই যেখানে আমরা সেম ক্লডকে দিয়ে কাজ করে। হ্যাঁ, এখানে ক্লডের হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট আছে আমার। আচ্ছা, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। আমরা সেম স্টাইলের প্রম্পটে দিব সনেট 4.6 এবং এখানেও আমরা ইফোর্ট দিব হচ্ছে মিডিয়াম। এখানে তো আমরা মিডিয়ামই দিয়েছিলাম খুব সম্ভবত, তাই না? হাই। আচ্ছা, আমরা সেম ইফোর্ট দিব, তাহলে আমরা সেম প্রম্পটের জন্য আউটপুটটা কি হবে সরি সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তো এটা প্রম্পট হতে থাকুক, আমরা এই ফাঁকে আমরা আবার ব্যাক যাই। তো এরপরে আমরা যদি একটু এআই প্রোডাক্টিভিটি এন্ড ক্যারিয়ার অপরচুনিটিজ এর মধ্যে যাই, আপনি যদি ক্যারিয়ার অপরচুনিটিজে যান, এটা একদম রিসেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 এর রিপোর্ট। আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা ভালোই চেষ্টা করি ফলো করার জন্য, কারণ সেখানে গেলে আপনি জব রিপোর্ট থেকে শুরু করে সব ইনফরমেশন গুলা একদম এই মুহূর্তে কি অবস্থা সেটা আপনারা জানতে পারবেন, এই জন্য এটা সবচেয়ে ভালো। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 এর রিপোর্ট অনুযায়ী 97 মিলিয়ন জব নতুন করে তৈরি হবে এআই এর জন্য এবং 2030 সালের মধ্যে 170 মিলিয়ন নতুন জব আসবে। আপনি এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ইনফরমেশনটা সবচেয়ে বেশি মানুষ শেয়ার করে সেটা হচ্ছে যে 92 মিলিয়ন মানুষ জব হারাবে। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা ট্রেন্ড যখন চেঞ্জ হয়, একটা ট্রেন্ড থেকে আরেকটা ট্রেন্ডে যায়, তখন কিন্তু এরকম মার্কেটে শিফট আসেই। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল তখনও কিন্তু মার্কেটে প্রচুর শিফটিং হয়েছে। কম্পিউটার আসবার পরে টাইপরাইটাররা জব হারিয়েছে, এরকম অনেকে জব হারিয়েছে। আবার নতুন কম্পিউটারের কারণে কত কোটি কোটি জবের অপরচুনিটি তৈরি হয়েছে। আবার আপনি যদি চিন্তা করেন যে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো আসার পরে ফিজিক্যাল পেইন্টিং এর চাহিদা অনেক কমেছে, এটা ডেফিনেটলি, কিন্তু এখন যারা মানে ম্যানুয়ালি প্রিন্ট করে বা পেইন্ট করে তাদের কিন্তু আলাদা একটা দাম আছে এবং এখন এক একটা পেইন্ট কিন্তু 2 মিলিয়ন 5 মিলিয়ন ডলারেও বিক্রি হয় যদি আপনার কাস্টম পেইন্ট হয়। সেটা আপনি ফটোশপ দিয়ে যতই করেন হবে না। আবার মিড জার্নি থেকে শুরু করে অনেকগুলো এআই টুল আছে যারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন করতে পারে। তার মানে এই না যে ইলাস্ট্রেটরে যারা ইলাস্ট্রেশন করে তাদের অবস্থা ভালো না। তো তবে হ্যাঁ, অনেকে কাজ হারিয়েছে এই কারণেই। তো যখনই কোনো একটা মার্কেটের ট্রেন্ড আসে তখন অনেকে জব হারায়, এটা যেমন ঠিক, আবার অনেক মানুষ জবে কিন্তু ঢুকতেও পারে। তো এ কারণে আপনি যদি মনে করেন যে এআই এসছে, এআই সব কাজ করে ফেলছে, আমার মার্কেটে আর কিছু করার নেই, এটা কিন্তু ভুল। এআই এর কারণে যে জব ফিল্ড গুলো তৈরি হচ্ছে এগুলো আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে এবং সেটা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সেটা ভালো। তা আপনি আপনার যে প্রোডাক্টিভিটিটা সেটা এআই এর নিয়ে কাজ করতে পারেন। আপনার যেহেতু বেশিরভাগ মানুষের স্টুডেন্ট, আপনি কি করতে পারেন, কোন একটা আর্টিকেল পড়ার পরে সেটার একটা সামারি আপনি এআই কে দিয়ে করান। আপনি বিভিন্ন স্টাডি গাইড গুলো এআই কে দিয়ে রেডি করতে পারেন, বা আপনি কোন একটা কিছু শিখতে চাইলে সেটা রোড ম্যাপটা বা আপনি কিভাবে শিখতে চান সেটা আপনি এআই কে দিয়ে করাতে পারেন। আপনি আমি এই কাজটা প্রচুর করি, এই যে জেনারেট কুইজ কোশ্চেন। যেমন আমি কি করি, মনে করেন একটা টপিক শিখলাম, শেখার পরে ওই টপিকটা আমি এআই কে দেই, যেমন চ্যাট জিপিটি কে বেশিরভাগ সময় এই কাজগুলো দেই। আমার এই স্লাইডের মধ্যে এই জিনিসটা নাই, আমি এটা এখনই বলে দিই। সেটা হচ্ছে আপনি যদি অ্যানালাইসিস নিয়ে কাজ করতে চান, বিভিন্ন অ্যানালিটিক্যাল ইনফরমেশন আপনি জানতে চান, সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা যে কোনো অ্যানালাইসিসের জন্য সবচেয়ে ভালো, সেই সময় আপনি চ্যাট জিপিটিটা ব্যবহার করবেন। কোডিং রিলেটেড কাজ এবং হচ্ছে যে যেখানে আপনার অনেকগুলো স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে, এ ধরনের কাজ আপনি করবেন, বা আপনার কিছু রিসোর্স আছে সেই রিসোর্স নিয়ে আপনি কাজ করাবেন, এসবের জন্য আপনি ক্লড ব্যবহার করবেন। আর আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে লেটেস্ট কি ডেটা আছে, এই ডেটাগুলো নিয়ে আমি হচ্ছে একদম কাজ করতে চাই, সেক্ষেত্রে পারপ্লেক্সিটিটা খুব ভালো। আর আপনারা যারা রিসার্চ করছেন, তারপরে হচ্ছে যে কাজ করবেন হচ্ছে যে বিভিন্ন রিসার্চ বানানোর জন্য পড়াশোনায় আপনি হয়তো 3-4টা পিডিএফ নিয়ে বসেছেন, সেই পিডিএফ গুলো অ্যানালাইসিস করে আপনি ইনফরমেশন চান, এই কাজগুলোর জন্য ব্যবহার করবেন নোটবুক এলএম। কেন? চ্যাট জিপিটি কে যখন আপনি আপনার রিসার্চ ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে আপনি বলবেন যে তুমি এখান থেকে আমাকে একটা ডেটা দাও, সে কিন্তু আপনার রিসার্চ ইনফরমেশন থেকে যেমন ডেটা নিবে, তার যে এক্সিস্টিং ইনফরমেশন আছে সে যা জানে সেটাকে কম্বাইন করে আপনাকে ইনফরমেশন দিবে। কিন্তু আপনি হয়তো একটা পিডিএফ থেকেই আপনার ডেটাটা জানতে চান, বা আপনার ক্লাসের জন্য স্যার আপনাকে বা যে পিডিএফটা দিয়েছে সেটা থেকে আপনি কিছু একটা শিখতে চান, সেক্ষেত্রে আপনি যদি নোটবুক এলএম কে দেন, আপনার যে এক্সিস্টিং ডেটা আছে এটার উপর ডিপেন্ড করে সে আপনাকে ইনফরমেশন দিবে, এক্সিস্ট মানে আউট কোনো ইনফরমেশন দিবে না। এই কারণে নোটবুক এলএমটা এই কাজের জন্য ভালো। তো আমি 4টা মডেলের কথা বললাম। আপনি নরমালি রিসার্চের জন্য চ্যাট জিপিটি,
আপনি যদি পড়াশোনা করার জন্য রিসার্চ করতে চান সেটার জন্য ব্যবহার করবেন নোটবুক। আপনি যদি রিসেন্ট ডেটা নিয়ে কাজ করতে চান সেটার জন্য পারপ্লেক্সিটি। আর আপনি যদি অ্যানালিটিক্যাল ইনফরমেশন গুলো বা আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে কোডিং রিলেটেড কাজ করতে চান সেক্ষেত্রে ক্লড। আর এর মাঝখানে আপনি জেমিনিটা ব্যবহার করতে পারেন, যেহেতু গুগলের একদম রিসেন্ট ডেটাগুলো এখানে অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে আপনি জেমিনি ব্যবহার করতে পারেন। তো কখন কোনটা ব্যবহার করবেন এটাও আপনাকে আমি বলে দিলাম, এবং আপনারা চাইলে নোট করে রাখতে পারেন এবং একটু প্র্যাকটিস করবেন প্রত্যেকটা টুলই, তাহলে বুঝতে পারবেন। যেমন গ্রক খুব বায়াস ইনফরমেশন দেয় বেশিরভাগ ক্ষেত্রে, আমার ওর ডেটাগুলো বা ওর যে আউটপুট আসে মানে আমার অত ভালো লাগে না, যে কারণে আমি গ্রক ব্যবহার করি না। ইমেজ জেনারেশনে যদি আপনার হিউম্যান ফেস থাকে সেটা চ্যাট জিপিটি ভালো করে, কিন্তু হিউম্যান ফেস ছাড়া ইমেজ জেনারেশনের জন্য আবার জেমিনির যে ব্যানানা 2 মডেল সেটা অনেক ভালো করে। তো এভাবে আপনি হচ্ছে মডেলগুলো ভাইস ভার্সা করবেন। তো আমি জেনারেট কুইজের যে এখানে আসছিলাম সেটা হচ্ছে, আমি যখন কোন একটা টপিক শিখি সেই টপিকটার আমার যখন শেখা হয়, হওয়ার পরে আমি ওইটাকে চ্যাট জিপিটি কে দিই। দেওয়ার পর আমি বলি যে আমি এই জিনিসটা শিখেছি, এখন তুমি আমাকে 10টা কোশ্চেন করো। কোশ্চেন গুলো একটা একটা করে করবা, উত্তর বলবা না, আমার কাছে উত্তর জানতে চাবা, আমি উত্তরটা দিলে তুমি আমাকে বলবা কারেক্ট, যদি ভুল হয় তাহলে তুমি বলবা রং, এরপরে কারেক্ট অ্যান্সার কি সেটা তুমি আমাকে বলে পরের কোশ্চেন দিয়ে দিবা। এভাবে আমি যখন তাকে বলি তখন সে কিন্তু আমাকে খুব ভালো আনসার দেয়। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাকে দেখাবো এখনই। এরপরে রিসার্চ এনি টপিক, কোন একটা টপিক আপনি খুব দ্রুত রিসার্চ করতে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। ওয়ার্কের ক্ষেত্রে আপনি যে ইমেল ড্রাফট করানো, প্রপোজাল তৈরি করা, একটু আগে আমি আপনাকে যেটা দেখালাম, তারপর আপনি রিপোর্ট তৈরি করতে পারেন, হ্যাঁ, এসওপি অথবা ডুক তৈরি করতে চাইলে, অ্যানালাইসিস ডেটা অ্যানালাইজ করতে চাইলে বা ট্রেন্ড নিয়ে কাজ করতে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর কোডিং এর জন্য আপনি চাইলে যে টুলগুলো আছে সেগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারেন। ক্যারিয়ার পাথ ওপেনিং এআই স্কিল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ারটা হুট করে অনেক বড় হয়ে গিয়েছিল, এখন আছে, কিন্তু এটা যে খুব ভালো এরকম না, কিন্তু এই জিনিসটা কিন্তু মিক্স হয়ে গেছে। আগে জাস্ট প্রম্পট ইঞ্জিনিয়ার চাইতো কোম্পানিরা, এখন কি করে তারা হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েটর চায়, এআই ফার্স্ট ডেভেলপার চায়, এআই ফার্স্ট কনসালটেন্ট চায়। এবং এখনকার যে জব রোল গুলো হয় প্রায় প্রত্যেকটার মধ্যে দেখবেন ঘুরে ফিরে কোথাও না কোথাও এআই ওয়ার্ডটা থাকবে, কারণ এখনকার দিনে আপনি যে ফিল্ডে জব করতে চান আপনি এআই কি ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন, এই স্কিল আপনার আছে নাকি এটা কোম্পানিগুলো জানতে চায়। জাস্ট আপনি চ্যাট জিপিটি চালাতে পারেন এরকমই না, আপনি প্রপারলি এটা ব্যবহার করতে পারেন কিনা এই ব্যাপারটা। এবং আমি আপনাদের অবশ্যই একটা বই রিকমেন্ড করবো, আমাদের এখানে আউটপুট রেডি হয়ে গেছে খুব সুন্দর করে, আমাদেরকে হচ্ছে যে একটা ডক তৈরি করে দিয়েছে। আচ্ছা, আমরা ডকটা ডাউনলোড করে আমরা দেখবো। আচ্ছা, এর আগে আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওরালি, এই বইটা পড়তে পারেন। এটা হচ্ছে আমার ইয়েতে আমি হচ্ছে বই সাধারণত আইপ্যাডেই পড়ি। তো পাসওয়ার্ড ভুলে গেছি, এই যে দেখেন, আমি বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এবং এই বইটাই এখন পড়ছিলাম এই যে। হ্যাঁ, তো আপনারা যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আরো ভালো করে জানতে চান এই বইটা চেক আউট করতে পারেন, খুব ভালো একটা বই। আচ্ছা, আমি এখান থেকেই তো বুকস ওপেন করে দেখাইতে পারতাম না। অল, আমার বইটা লোড হোক। আমার সব বই হচ্ছে আইক্লাউডে থাকে, অথবা যখন যে বইগুলো আমি মানে অ্যাপেল বুক থেকে পারচেস করি সেগুলো বুকে থাকে। তো সেক্ষেত্রে হয় কি, মানে এটা বুকসে থাকলে সুবিধা হয় হচ্ছে আমি যখন যেখানে থাকি, আইফোন মানে মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক বা আইপ্যাড থেকে হোক, আমি বইটা মানে পড়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে বুকসে রাখলে খুবই ভালো হয় আর কি। যে তো এই বইটা আপনারা হচ্ছে যে চেক করতে পারেন। এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি নিচে হাতে নোট করতে পারবেন, এই যে আমার নোট আছে এখানে, একটু খুঁজলে দেখা যাবে এই যে। হ্যাঁ, আমি হচ্ছে এরকম দাগায় দাগায় পড়তে আমার কাছে ভালো লাগে আর কি। দেখো, তো বাদ দিয়ে দিলাম। তো এই বইটা আপনারা যদি কেউ প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আরো জানতে চান তাহলে এটা চেক আউট করতে পারেন। এটাকে আমি হচ্ছে ডাউনলোড করি, এটা ডাউনলোড করা শেষ। এবার হচ্ছে
এই যে দেখেন, এখন হচ্ছে আমরা এখান থেকে একই সাথে দেখতে পারি যে দেখেন, আমি যেহেতু তাকে একদম বলে দিয়েছি যে ইনস্ট্রাকশনটা কিভাবে দিয়েছিলাম, দেখেন যে তুমি ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মতো করে কাজ করো, এবং আমি তাকে বলে দিয়েছি যে তুমি স্টাডিজ গুলো নিয়ে কাজ করবা এবং হচ্ছে যে কিভাবে লিখবা সব বলে দিয়েছি। যে কারণে সে একদম সুন্দর করে দেখেন কি কি থিমস, তারপরে বেনিফিটস, চ্যালেঞ্জেস সব করে দিয়েছে। এবং আমার যে আউটপুটটা সে দিয়েছে, সে আউটপুটটা হচ্ছে এটা। এখন আমরা যদি দুইটাকে সাইড বাই সাইড রাখি, এটাই সাইডে রাখি, আর আমাদের আগেরটা ছিল ক্লডের মধ্যে, তাই না? এই যে দেখেন, আপনি নিজেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমাদের বেসিক প্রম্পট, এটার আউটপুট এরকম। আর এটা হচ্ছে আমাদের যে আমরা যে অ্যাডভান্স রোল বেসড প্রম্পট দিয়েছি, সেখানে দেখেন সে সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এবং হচ্ছে যে আপনার এই যে কি থিম অফ, একদম প্রত্যেকটা জিনিস আপনাকে একদম সুন্দর করে 12 পেজের একটা রিসার্চের মতো করে আপনাকে সে তৈরি করে দিয়েছে, এবং ওয়ার্ড গুলো একাডেমিক স্টাইলে। এখন ডেফিনেটলি এখানে কিছু ইস্যু আছে, ফরম্যাটিং থেকে শুরু করে। আপনি এগুলোকে একটু কাস্টমাইজ করে নিলে এটা কিন্তু আপনার জন্য অনেক ইফেক্টিভ। এবং সেখানে কি কি ব্যবহার করেছে অ্যাপেন্ডিক্স পর্যন্ত দিয়ে দিয়েছে, যে দেখেন রেফারেন্স, কোথা থেকে কি কি রেফারেন্স নিয়েছে সেগুলোও বলে দিয়েছে। আপনি যদি রোল বেসড এবং অ্যাডভান্স প্রম্পট দিতে পারেন, তাহলে আপনি এরকম একটা অ্যাডভান্স আউটপুট আপনারা পাবেন। এটাই আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝাতে চাচ্ছিলাম, যে আপনারা যখন রোল বেসড প্রম্পট দিবেন, তো এই জন্য আপনি হচ্ছে যে ক্যারিয়ারের অপরচুনিটি গুলো আপনারা একটু এখানে ব্যবহার করতে পারেন, দেখতে পারেন। তারপরে আপনার প্রফেশনালের ক্ষেত্রে আপনি হচ্ছে একদম অ্যাকিউরেট একটা লার্নিং পাথ আপনি পাবেন। আপনি বলে দিতে পারেন যে আমি এভাবে শিখতে চাই, আমি এত মাসের মধ্যে শিখতে চাই। এভাবে আপনি যখন তাকে বলবেন, তখন আপনি কিন্তু এর থেকে খুব ভালো আউটপুট পাবেন। আপনার কমিউনিকেশন স্কিল আপনি ইমপ্রুভ করতে পারেন। চ্যাট জিপিটি, ক্লড, এদের সাথে কিন্তু আপনি চাইলে ভয়েসের মাধ্যমেও কথা বলতে পারেন। তো যখন আপনি ভয়েসের মাধ্যমে কথা বলবেন, তখন আপনি কিন্তু খুব ভালো একটা আউটপুট তাদের থেকে নিয়ে আসতে পারেন। আপনার ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আপনি যদি কনফিউজড হন, আপনার যে এখনকার পার্সপেক্টিভ, সেটা আপনি বলেন আমি IEEE এর স্টুডেন্ট, বা আমি জাস্টের স্টুডেন্ট, বা আপনি যেখানেই থাকেন, আমার এই স্টুডেন্ট, আমার হচ্ছে এই রোড ম্যাপ, এবং আমি এই জিনিস জানি, আমি এখানে যেতে চাই, আমার এত মাস সময় আছে, তুমি আমার জন্য একটা রোড ম্যাপ তৈরি করে দাও। দেখবেন একদম ঠিক আপনার জন্য কাস্টম একটা রোড ম্যাপ বানিয়ে দিবে। আগে কি হতো, আমাদের ওই লেভেলের একজন এক্সপার্টের কাছে যেতে হতো, তাকে বলতে হতো ভাই আমার এই অবস্থা, আমি এটা সম্পর্কে জানতে চাই, তাহলে এখন আমি কি করব। এভাবে আমাদের আগে কাজ করতে হতো, কিন্তু এখন কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারি। এবং আপনি AI ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট বানাতে পারেন। আগে যেটা হতো, আমাদের মাথায় অনেক আইডিয়া থাকতো, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারতাম না, কারণ একটা ডেভেলপার হায়ার করে তাকে দিয়ে প্রজেক্ট বানানো অনেক সময় সাপেক্ষ ছিল। এখন আমাদের মাথায় আইডিয়া আছে, আমরা সেটাকে প্রজেক্টে কনভার্ট করে ফেলতে পারি, প্রজেক্ট বানাই ফেলতে পারি AI দিয়ে। তারপরে আমরা সরাসরি বিজনেস শুরু করতে পারি। বিজনেস শুরু করবার পরে যখন দেখতেছি যে হ্যাঁ, আমার এই প্রজেক্টটাকে আর স্কেল করা পসিবল হচ্ছে না, কিন্তু এটা প্রফিটেবল, তখন আমি একটা ডেভেলপার হায়ার করে প্রজেক্টটা বানাই নিলাম। আমি যদি দেখি যে না, আমার জন্য এটা লাভ নেই, লস, আমি যেভাবে আশা করছিলাম সেভাবে আউটপুট আসে না, ফেলে দিলাম, নতুন একটা কিছু নিয়ে ট্রাই করলাম। এই যে নতুন একটা কিছু শুরু করা, টেস্ট করা, এক্সপেরিয়েন্স করা, এটা কিন্তু আগে অনেক কঠিন ছিল, এখন এটা অনেক সহজ হয়ে গেছে। AI দিয়ে বানানো প্রজেক্ট গুলোকে স্কেল করা অনেক বেশি কঠিন হয়, কিন্তু আপনি ইনিশিয়ালি স্টার্টের জন্য তো আপনি AI টুল গুলো ব্যবহার করতেই পারেন। তো এখন আপনাদের জন্য এই 7 ডে চ্যালেঞ্জ, আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আজকে থেকে যে কোনো একটা টুল আপনি চুজ করেন, হোক সেটা ক্লড, চ্যাট জিপিটি, নোটবুক, এলএম বা যাই হোক, এবং আপনি এটাকে ব্যবহার করেন প্রতিদিন। এবং হচ্ছে যে আমি যে আপনাকে যে 4টা প্রম্পটিং এর রুল দিলাম, যে রোল, টাস্ক, কনটেক্সট এবং ফরম্যাট, এই স্টাইলে আপনি তাকে প্রম্পট দেন, দিয়ে তার থেকে আপনি আউটপুট নেন। এবং আপনার রিয়েল কাজের মধ্যে আপনি এটাকে একটু ব্যবহার করেন। আপনি তাকে দিয়ে ইমেল লিখান, আপনি তাকে দিয়ে কোনো রিপোর্ট তৈরি করান, একটা ছোট্ট কোড বেস বানান। আপনি যে কাজটা করছেন সেখানে আপনি একটু ব্যবহার করেন, দেখেন সেখান থেকে কি আউটপুট আসে, সেটাকে আরো কিভাবে ট্রিম করা যায়, আরো কিভাবে অপটিমাইজ করা যায়, এটা দেখেন। আপনার একটা লাইব্রেরি আপনি তৈরি করে ফেলেন। আপনি নোশনের মধ্যে আপনি যে প্রম্পট গুলো দিলে আউটপুট আসে, সেই আউটপুটের গুলোকে আপনি নোশনে লিখে রাখতে পারেন। নোশন হচ্ছে নোট টেকিং অ্যাপ। আমি যদি আমার নোশনটা ওপেন করে আপনাকে দেখাই, নোশন হচ্ছে আমার সেকেন্ড ব্রেন। আমার ইউটিউব চ্যানেলে গেলে নোশনের উপর আমার একটা ভিডিও আছে, আমি কিভাবে নোশন ব্যবহার করি সেটা আপনারা দেখতে পারবেন। এই দেখেন, আমার এটা হচ্ছে আমার নোশন, এবং এখানে হচ্ছে যে ধরেন মানে দুনিয়ার আপনার কাছে মনে হতে পারে অল্প, হ্যাঁ, এই যে লাইব্রেরি ওপেন করছি, দেখেন কন্টেন্টের কোনো মানে নোটের কোনো অভাব নেই। আমি বহু আগে থেকে, কবে 2022 সাল থেকে নোশন ব্যবহার করি। এবং হচ্ছে যে আমার এখানে প্রোগ্রামিং এর আলাদা একটা মেনু আছে, এখানে গেলে আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আছে। জাভাস্ক্রিপ্টের নোট, ওয়ার্ডপ্রেসের নোট, সাস, রিঅ্যাক্ট, রেড হ্যাট লিনাক্স, লারাভেল, রিঅ্যাক্ট নেটিভ, গিট, ভিম, হ্যাঁ, তারপরে হচ্ছে ডকার, টেলউইন্ড,
রিয়্যাক্ট, নোড দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যখন লাইফে যা শিখি, যে ক্লডের গাইড, কোয়ার্কের গাইড, ক্যাপকাটের প্রম্পট, হ্যাঁ, আমি যখন লাইফে যাই শিখি না কেন আমি এগুলো হচ্ছে নোট করে রাখি। ফলে আমার কি হয়, আমার যখনই নতুন কোনো কিছু শেখার দরকার হয় বা কোনো কিছু রেফারেন্স দরকার হয়, ইনস্ট্যান্টলি পাই। নোশন ফ্রি, এবং নোশনের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন, আপনার অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, উইন্ডোজ হোক, ম্যাক হোক, সব জায়গায় থাকে। আপনি এক জায়গায় লিখবেন, আরেক জায়গায় ওটা একদম লাইভ আপডেট হতে থাকে, যে কারণে এনি টাইম আমার মাথায় কোনো কিছু শেখার দরকার হলে আমি সেটা শেখার পরে নোট করে রাখতে পারি। এনি টাইম আমার কোনো রেফারেন্সের দরকার হলে আমি সেখান থেকে বের করে দেখতে পারি। আপনি ওইটা এখানে এভাবে করতে পারেন, এবং আপনি শেয়ার করতে পারেন, যেটা আমি সবসময় করি। আমি কোনো একটা কিছু শিখলে ওটা শেয়ার করি। ফলে কি হয়, যখন আপনি কোনো একটা কিছু শেয়ার করবেন, বারবার ওই জিনিসটা নিয়ে আপনি কথা বলবেন, অটোমেটিক এগুলো আপনার মাথায় থেকে যাবে। তো এই সুবিধাটা আমার জন্য আমার মনে হয় খুব ভালো, এবং এই কারণে আমি এটা ব্যবহার করি। এবার আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি হচ্ছে চ্যাট জিপিটিতে যাই। যাবার পরে মনে করেন আমি বললাম যে আই লার্নড JS function, now ask me 10 questions, do not ask all at a time, ask one, I will answer, then tell me if it's, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু বড় করে দিই। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। If it's right, provide me next. If wrong, tell me the right answer and provide next. Follow this process. আমি সবসময় এভাবে করি। এটা কিন্তু আমার একটা নোশনে আমার একটা প্রম্পটই আছে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে লিখে দেখালাম যাতে করে বুঝতে পারেন, কারণ আজকে তো বেশিরভাগ জিনিস কপি পেস্টে গেছে, যা এক্সাক্ট প্রম্পটটা আপনি বুঝতে পারেন। এবার আমি এন্টার দিলাম। এবার দেখেন সে আমার জন্য, আমি উদাহরণের জন্য বললাম, এবার দেখেন সে আমাকে বলছে যে গ্রেট, আই উইল অ্যাক্ট অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট। এটা আমার যদি মেইন অ্যাকাউন্ট হইতো, পেইড অ্যাকাউন্ট, তাহলে আমার এত কিছু বলতো না, ইন্ডিয়ান বলছে। যাই হোক, এখানে প্রথম কোশ্চেন সে কি বুঝছে যে আমি তোমার একটা কোশ্চেন করব, তুমি অ্যান্সার দিবা। I will tell whether the correct or incorrect. If incorrect, I will explain right answer. Then I will give you next question. I will combine 10 until it's completed. আচ্ছা, এবার দেখেন what is function in JavaScript and why do you use functions. এখানে দেখেন সে আমাকে বলছে যে ফাংশন কি এবং কেন আমরা ফাংশন ব্যবহার করি। এখানে আমি তার একটা আনসার দিলাম। এবার আমি বললাম যে I don't know. তাহলে কি হবে, সে আমারে এখন এইটার যে ভুল, আমি যে বললাম ইনকারেক্ট, সে আমারে কারেক্ট আনসার দিচ্ছে এবং সে আমাকে শিখাচ্ছে। দেখেন আমি মূলত এই কারণেই আই ডোন্ট নো দিলাম। সে আমাকে কারেক্ট আনসার কি বললো, এ ফাংশন ইজ এ জাভাস্ক্রিপ্ট ইজ এ রিউজেবল ব্লক টু কোড এন্ড পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, এবং উই ইউজ ফাংশন বিকজ টু হেডস আপ। এবং এখানে দেখেন সে আমাকে বলছে অ্যাভয়েড কোড রিপিটেডলি, অর্গানাইজ কোড, এবং হচ্ছে মেক ফাংশন ইজিয়ার, এবং সে আমাকে কিভাবে জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখে সেটাও সে দেখালো। দেখানোর পরে এবার সে কি করলো, আমি যেমন বললাম যে তুমি অ্যান্সার দেওয়ার পরে পরের কোশ্চেনে যাবা, এখানে দেখেন সে আমাকে পরের কোশ্চেন দিয়ে দিয়েছে যে হুইচ কিওয়ার্ড ইজ ইউজড টু ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন। তা আমরা বলবো যে অ্যান্সার হচ্ছে টু ফাংশন। এবার আমি এন্টার দিলাম। তাহলে এখন সে আমাকে কি বলে দেখেন, যে কারেক্ট, দ্য কিওয়ার্ড ইজ ইউজ ফাংশন। এরপরে সে আমাকে এখন পরের কোশ্চেন দিচ্ছে যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস কোড। হ্যাঁ, তো এই কোডে আপনাদের এটা জানার জন্য জাভাস্ক্রিপ্ট জানা লাগবে না। এখানে মূলত ব্যাপার হচ্ছে সে একটা ফাংশন লোড করেছে। তো ফাংশন লোড করে ফাংশনটাকে সে কিন্তু রান করে, ও আচ্ছা রান করেনি, যে ও আচ্ছা সে এখানে কনসোল লগের মধ্যে যায় ফাংশনটাকে রান করে দিয়েছে। যেহেতু ফাংশনটা সে রান করে দিয়েছে, আমার রিটার্ন হবে হচ্ছে হ্যালো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। আমি জাস্ট বিও লিখে দিতে পারি অথবা আমি পুরোটা বলতে পারি। এবার আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখি এখানে আমাকে বলছে যে কারেক্ট, এটার অ্যান্সার হচ্ছে হ্যালো। এরপর আমাকে সে পরের কোশ্চেন দিচ্ছে যে হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ জাভাস্ক্রিপ্ট ফাংশন। এবার আমি তারে বললাম যে আমার রিপ্লাই কি হবে। তো আমি এখানে একটা ভুল আনসার দেই, হোয়াট ইজ দ্য প্যারামিটার ইন জাভাস্ক্রিপ্ট ফাংশন, ভ্যালু রিটার্ন ফাংশন ফাংশন। আচ্ছা আমি দিলাম হচ্ছে সি, এন্টার দেই, ইনকারেক্ট। তাহলে সে আমাকে কারেক্ট অ্যান্সারটা দিল। এরপরে সে আমাকে এটার কাজ কি হবে সব বুঝাই দিয়ে তারপরে পরে আনসার দিল। দেখেন এভাবে আপনি যখন তাকে প্রম্পট দিবেন, আপনি একই সাথে একটা জিনিস শিখেছেন, সেটার উপর আপনার 10টা কোশ্চেন দিচ্ছে, আপনি নিজে তাকে নিজে তার সাথে এখন কিন্তু ইন্টারেক্টিভ করছেন। এবং আপনার যখন পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে তখন সে কিন্তু আপনাকে রেজাল্টও বলে দিবে যে তোমার এতটা কোশ্চেন হয়েছে, এতটা কোশ্চেন হয় নাই। যদি রেজাল্ট না দেয়, আচ্ছা আমি প্রম্পটে এটা বলে দেই নাই, প্রম্পটে বলে দেওয়া লাগতো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন্স অর মাল্টিপল কোশ্চেন্স তুমি আমাকে বলবা
আমি কত পেয়েছি এবং কত এটার অবস্থা কি, মানে স্ট্যাটিস্টিক্সটা আমাকে বলবা, তাহলে সেটা আপনাকে সেটা বলে দিত। না বললেও দিবে, কিন্তু বলে দিলে নিশ্চিত ভাবে দিবে। অনেক সময় এআই টুলগুলো মিস করে, আপনারা জানেন। তো এভাবে আপনারা যদি এআই টুলগুলোকে ব্যবহার করেন, তাহলে আপনি তার থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবেন। তো আমার স্লাইড শেষ, আমি হচ্ছে এখন আবার স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিব, এবং এখন থেকে আমি হচ্ছে আপনাদের যে কিউএনএ কোশ্চেন গুলো সেগুলো আমি নিব। তো আমরা হচ্ছে এখানে ব্যাক যেতে পারি। আচ্ছা, যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ? ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনাব আলী হোসেন স্যারকে, স্যার অত্যন্ত তথ্যবহুল বাস্তবমুখী এবং অনুপ্রেরণাদায়ক উপস্থাপনার জন্য। এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে স্যারের মূল্যবান আলোচনা নিঃসন্দেহে আমাদের সকলের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। স্যার, আমরা তাহলে আমাদের প্রশ্নোত্তর প্রকাশ করছি। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে পূর্বে প্রাপ্ত প্রশ্নগুলো আমি একে একে স্যার স্লাইড ওপেন করে শো করব, আর আমাদের স্যার ইনশাআল্লাহ সেগুলো উত্তর প্রদান করার চেষ্টা করবেন। জি, আমি এখানে আছি। আশা করছি আমার স্লাইডটি দেখা যাচ্ছে। হ্যাঁ, শান্ত ভাই, আমার এটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। তাহলে পেছনে চলে যাচ্ছে স্যার। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, যে ডু ইউ থিঙ্ক প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইল রিমেইন এ ভ্যালুয়েবল স্কিল অ্যাজ এআই মডেলস বিকাম মোর অ্যাডভান্স? এই 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 কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হিসেবে মানে রিসেন্টলি কিন্তু প্রচুর প্রম্পট ইঞ্জিনিয়ারিং হায়ার হয়েছে ফাইবারে, আপওয়ার্কে, অথবা প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ রোল ইনডিড, লিঙ্কডইন এসব জায়গাতেও হায়ার হয়েছে। আমার স্লাইডে কিন্তু এটা ছিল। কিন্তু এখন প্রম্পট ইঞ্জিনিয়ার সেভাবে হায়ার হয় না, কিন্তু প্রত্যেকটা জব ফিল্ডের সাথে উইথ এআইটা থাকে। যেমন কন্টেন্ট ক্রিয়েটর উইথ এআই, কপিরাইটার এআই, বা ওয়েব ডেভেলপার উইথ এআই নলেজ, হ্যাঁ এভাবে থাকে। মানে এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ স্কিল হিসাবে বা অ্যাজ এ রোল হিসাবে হায়ার করা হয় না। আপনি যে রোলে জব করবেন সেই রোলের সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ইনক্লুডেড অবস্থায় থাকে। এ কারণে আপনি যে ক্যাটাগরিতে যেতে চান, যে জব ফিল্ডে যেতে চান, সেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ইফেক্টিভ হবে। ধন্যবাদ স্যার। আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছে তাহলে স্যার। জি স্যার। এটা আমি একটু আগে, এটাও আমাদের কিন্তু স্লাইডে বলা হয়ে গেছে, যে আপনি যখন কোন একটা টুল বানাচ্ছেন, কোন একটা কাজ করছেন, সেই কাজটার জন্য আপনি এআই থেকে হেল্প নিতে পারেন। যেমন আমি ক্লডের এক্সাম্পলটা দিয়েছিলাম, যে ক্লড দিয়ে আমি যখন কোন একটা কাজ করাতে চাই, আমি এবং আপনাদের সবাইকেই আমি রিকমেন্ড করবো, আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে ক্লড কোডের উপরে ক্র্যাশ কোর্স, আর একটা হচ্ছে কোডেক্স এর উপরে ক্র্যাশ কোর্স। কোডেক্স হচ্ছে ওপেন এআই এর, আর ক্লড কোড তো ক্লডের। এই দুইটার ক্র্যাশ কোর্স আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এগুলো কিভাবে কাজ করে এবং এই টুলগুলোকে কিভাবে ইফেক্টিভলি ব্যবহার করতে হয়। এক একটা ভিডিও 1 ঘন্টা প্লাস, হ্যাঁ। তো সেক্ষেত্রে রিকমেন্ড করবো দেখে নেওয়ার জন্য। তো আপনি যখন কাজ করবেন, তখন আপনি হয়তো, আগে কি হতো, আমরা কোনো একটা সফটওয়্যার বানাতে চাইলে আমাদের প্রত্যেকটা কাজ করা লাগতো, হ্যাঁ। যেমন প্রত্যেকটা কাজ বলতে বোঝাতে চাচ্ছি, একটা ওয়েবসাইট বানাতে চাইলে আমাদের ওয়েবসাইটে অনেক প্রয়োজনীয় ফাইল তৈরি করতে হয়। যেমন একটা ওয়ার্ডপ্রেস থিম বানাতে চাইলে আমাদের সেখানে style.css ফাইল, index.php ফাইল, functions.php ফাইল, singles.php ফাইল, এরকম মনে করেন 15-20টা ফাইল আমাদের প্রত্যেকটা থিমে দরকার হয়। তো এই কাজটা আমরা আগে কিভাবে করতাম? ম্যানুয়ালি। এখন আমরা ক্লডকে বলে দেই যে তুমি আমার জন্য একটা বয়লার প্লেট বানাও ওয়ার্ডপ্রেস থিমের জন্য, তাহলে সে আমার জন্য একটা বয়লার প্লেট বানিয়ে ফেলে। বয়লার প্লেটের মধ্যে সে সবগুলো ফাইল বানায়, প্রত্যেকটা ফাইলের সাথে প্রত্যেকটা ফাইলের কানেক্টিভিটি করে ফেলে। আমার ইনস্ট্রাকশন ওয়াইজ সে প্রয়োজনীয় ফোল্ডার গুলো, যেমন অ্যাসেটস ফোল্ডার, পিএইচপি ফোল্ডার, ইনক্লুড ফোল্ডার, এরকম ফোল্ডার গুলো সে আমার জন্য তৈরি করে ফেলে। একই কাজ আপনি যখন অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবেন, সেই অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য আপনার যে ইনস্ট্রাকশনটা থাকবে, যে আমি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে গেলে আমার একটা বয়লার প্লেট দরকার হয়, সেই বয়লার প্লেটটা আপনি ক্লডকে দিয়ে বানাতে পারেন। কোন একটা কাজ করবার সময় আপনি হয়তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে একটা নেভিগেশন মেনু দেন, সেটা হয়তো বটম সাইডে। তো সেই নেভিগেশন মেনুটার জন্য আপনি তাকে দিয়ে একটা প্রম্পট দিতে পারেন, যে তুমি আমাদের নেভিগেশন মেনু বানাও, তুমি এই ফিচারটা বানাও। এরকম কাজগুলো আপনি যখন এআই টুলগুলোকে দিয়ে করাবেন, আগে আপনার যে কাজটা করতে 1 সপ্তাহ লাগতো, 10 দিন লাগতো, এখন আপনার সেই কাজটা আপনি হয়তো 1 দিন বা 2 দিনেই করিয়ে ফেলতে পারবেন। কারণ এখন অনেক অটোমেটেড কাজ বা অনেক রিপিটিটিভ কাজগুলোকে আপনি এখন এআই দিয়ে করাতে পারছেন। এই কারণে এটা যত সময় যাবে তত ভালো হবে। এবং অ্যাজ এ স্টুডেন্ট আপনার আগে যে জিনিসটা শিখতে অনেক বেশি সময় লাগতো, সেটাও অনেক কমে যাবে। কিভাবে? এই যে একটু আগে আমি আপনাকে বললাম, আপনি একটা টপিক শিখলেন, শেখার পরে সেই টপিকটা আপনি দিলেন, আরো সহজ
আপনার যে রিসার্চ মানে আপনাকে ধরেন আপনি একটা হ্যান্ড নোট থেকে পড়ছেন, একটা বই থেকে আপনি পড়ছেন, সেই বইয়ের ওই পেজগুলোর আপনি হচ্ছে যে স্ক্রিনশট নিলেন বা ছবি নিলেন, ছবি নিয়ে সেই ছবিটাই আপনি চ্যাট জিপিটি কে বা ক্লডকে দেন, দিয়ে বলেন যে তুমি আমি এই জিনিসগুলো পড়েছি, তুমি এটার উপর আমাদের 10টা প্রশ্ন করো, এই বইয়ের বাইরে থেকে কিছু করো না, বা এই নোটের বাইরে ইব্রাহিম ভাই আপনার হচ্ছে মাইক থেকে অনেক সাউন্ড আসে, এই বইয়ের বাইরে থেকে আপনি কিছু করবেন না, বা আপনি হচ্ছে যে এই বইয়ের বাইরে থেকে তুমি কোনো প্রশ্ন করবে না, জাস্ট এই বইতে বা এই পিডিএফ এ বা এই ছবিগুলোতে যে ইনফরমেশন আছে সেখান থেকে তুমি আমাদের 10টা বা 15টা আপনার পছন্দ মতো আপনি প্রশ্ন দিতে বলেন। তাহলে কি হলো, আপনি এখন পড়ার পরে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার শেখাটা ঠিক হলো কি হয় নাই, আমার কোন জায়গায় গ্যাপ আছে, তখন আপনি কিন্তু অনায়াসে শিখতে পারবেন। তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন, এবং এ কারণে আমার কাছে মনে হয় আপনি যে ফিল্ডেই থাকেন সেই ফিল্ডেই আপনার এটা কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে। নেক্সট কোশ্চেনে যাই। জি স্যার, আমরা তাহলে তৃতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। এর আগে আমাদের চ্যাট বক্সে একটি অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়েছে, আমরা ফর্মটি ফিল আপ করে ফেলবো ফর সার্টিফিকেট। স্যার আচ্ছা, এই উত্তরও কিন্তু দেয়া হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে প্রম্পট দিয়ে কাঙ্ক্ষিত ইনফরমেশন, ফটো, রেফারেন্স এগুলো করব, এটার উত্তর দেয়া হয়ে গেছে। ওকে স্যার। আমি কি ফটো জেনারেশন দেখাবো? আহ, স্যার টাইম যেহেতু অনেক হয়ে গিয়েছে, আপনি চাইলে স্যার দেখাতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা আমরা স্যার আগে, প্লিজ দেখাইলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। আচ্ছা আমরা কিউএনএ টা শেষ করি তারপর। স্যার এই কোয়েশ্চেনটা স্যার। হোয়াট ক্যান আই ডু টু কিক স্টার্ট মাই জার্নি টু ক্লাউড কোড? হ্যাঁ, এটার জন্য মানে আমার ভিডিওটা দেখা রিকমেন্ড করতেছি, ক্লাউড কোডের। ওকে স্যার। ওটা 1 ঘন্টা প্লাস তো, এবং সেখানে সব একদম খুব ডিটেইলে দেখানো আছে। আপনাদের কারো যদি ক্লাউড কোডের উপরে মানে ইন্টারেস্ট থাকে ওইখান থেকে দেখে নিয়েন, খুব সুন্দর করে এখানে সব দেখানো আছে। এখন আমি এখানে আপনাকে যদি 5-7 মিনিট 10 মিনিট সময় নিয়েও দেখাই, আপনার কাছে অনেক কিছু কমপ্লেক্স মনে হবে, কারণ আমি তখন একটু ফাস্ট যাব। কিন্তু ভিডিওতে একদম সুন্দর করে দেখানো আছে যেহেতু, সে কারণে এখানে আর আমি এটা নিয়ে কথা বললাম না। ওকে স্যার। হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল সামওয়ান শুড ডেভেলপ টু ইফেক্টিভলি ইউজ এআই ইন দেয়ার একাডেমিক এন্ড প্রফেশনাল লাইফ? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালো করে শেখেন, বা আজকের ক্লাসটা যারা ভালো করে করেছেন, নোট নিয়েছেন ঠিক মতো, স্লাইডটা পাওয়া যাবেন ইনশাল্লাহ। আমি আশা করি যে তাদের আর মানে লাইফে ইস্যু হবে না ইনশাল্লাহ। আর আরো ভালো করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে আমার যে বইটা রিকমেন্ড করলাম, আমার বই না, ওরালির বই, ওই বইটা পড়তে পারেন। ওকে স্যার। আচ্ছা, হাউ ডাজ দ্য কোয়ালিটি এন্ড স্ট্রাকচার অফ এ প্রম্পট এফেক্ট দ্য অ্যাকুরেসি? এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তো এবার আমি হচ্ছে ইমেজ জেনারেশনটা দেখাচ্ছি। ওকে, ওকে স্যার। আচ্ছা আমি এখনো স্ক্রিন শেয়ার করি নাই, তো এই জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। আমি স্ক্রিন শেয়ার করলে দেখতে পারবেন। আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। তো ইমেজ জেনারেশনের অনেকগুলো প্রসেস আছে। যেমন আপনি কিভাবে ইমেজ জেনারেট করতে চান, এটা হচ্ছে আসলে ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপর, আপনার রিকোয়ারমেন্টটা কি। তো ইমেজ জেনারেশনের জন্য আমরা এখানে চ্যাট জিপিটি বা জেমিনি যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে কি জেনারেট করবো? আচ্ছা মনে করেন, আচ্ছা আমরা জেমিনিতে যাই। আপনি ইমেজ জেনারেট করতে চাইলে জেমিনিতে এসে বা চ্যাট জিপিটি যেখানেই হোক, আপনি এখান থেকে এখানে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট ইমেজ, এটা চুজ করবেন। এটা চুজ না করলে কোনো সমস্যা নেই, আপনি বললেই বুঝতে পারবেন যে আপনি ইমেজ জেনারেট করতে চান। আপনি কি টাইপের ইমেজ জেনারেট করতে চান সেটা। মনে করেন আমরা হচ্ছে যে একটা ইনফোগ্রাফি জেনারেট করতে চাই। ওকে, তো প্রথমে আমি যেটা করব দেখেন, আমি হচ্ছে যে এখানে পেজটাকে একবার রিফ্রেশ দিই, দিলাম। দেওয়ার পরে আমি ওকে বললাম যে আই want to learn
prompt engineering, create a আপনার আউটপুট কি চান? হ্যাঁ, আমি দিলাম 1080 বাই 1080 ইনফোগ্রাফি। আচ্ছা, এখানে আমি যে তাকে বললাম যে ক্রিয়েট ইনফোগ্রাফিক, এটা বলার সাথে সাথেই সে কিন্তু বুঝে যাবে যে আমার ইমেজ জেনারেট করতে হবে। এর মানে এই জন্য আমি বললাম যে আপনার যে ক্রিয়েট অ্যান ইমেজ দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি বলে দিলেই হবে। আপনি বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে জেনারেটও বলতে পারেন, এখানে ক্রিয়েটের পরিবর্তে। ইচ্ছা, আপনার ইচ্ছা। এখান থেকে আপনি মডেল চুজ করতে পারেন, আপনি কোন মডেল নিয়ে কাজ করতে চান। এটা তো প্রো মডেল, কিন্তু এখানে দুইটা ফ্রি মডেল আছে। এবার আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন সে আমার জন্য একটা ইমেজ জেনারেট করবে। এখানে আমি খুবই প্রম্পট এবং একটা সিম্পল প্রম্পট দিয়েছি, ওয়ান শট প্রম্পট। আপনি যদি চান যে আপনার যে ইনফরমেশন গুলা সেগুলোর একটা লিস্ট হবে, সেই লিস্টের উপরে আপনি তাকে দিয়ে ইনফোগ্রাফি, আমি ইনিশিয়ালি ওইটা চিন্তা করছিলাম, পরে আবার এরকম হয়েছে। দেখেন এখানে আমি তাকে একটা বেসিক প্রম্পট দিয়েছি, আই ওয়ান্ট টু লার্ন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং ক্রিয়েট 10 এত বাই এত একটা ইনফোগ্রাফি, এবং সে দেখেন আমার জন্য একটা 1080 বাই 1080p একটা ইনফোগ্রাফি তৈরি করে ফেলেছে। এবার এটা গেল একরকম, হ্যাঁ, আপনার একটা বেসিক ইমেজ জেনারেশন। এবার আপনি বললেন, ধরেন আমি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে ইমেজ জেনারেশনের জন্য অসংখ্য ইমেজ জেনারেটিং টুল আছে। আমার পিন্টারেস্টের অ্যাকাউন্টে লগইন নেই কেন? হ্যাঁ, তো পিন্টারেস্টে আসার পরে আপনি এখানে সার্চ করেন ইনফোগ্রাফিক্স বা ইনফোগ্রাফিক ডিজাইন, যেটা ইচ্ছা। দেওয়ার পরে আপনি এখানে দেখেন এখানে অনেকগুলা ইনফোগ্রাফিক ডিজাইন আছে। তো মনে করেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। আমি এই ডিজাইনটাকে এখান থেকে সেভ করে নিলাম। নেবার পরে এই যে ক্লড আমার জন্য বা জেমিনি আমার জন্য যে ডিজাইনটা করেছিল, এখানে এই ডিজাইনটার মধ্যে আমি হচ্ছে আমার যে ডিজাইনটা সেটাকে আমি আপলোড করে দিই, দিয়ে বললাম যে ফলো দিস ডিজাইন, এবার এন্টার দিয়ে দিলাম। তাহলে সে হচ্ছে এই প্রম্পটটাই, এখন দেখেন সে আমার জন্য কি করবে, নতুন একটা মানে ইনফোগ্রাফি ডিজাইন করবে, কিন্তু এই ডিজাইনের উপর। তো আপনি ইমেজ জেনারেশনের জন্য যে কোনো টুল, সেটা চ্যাটজিপিটি হোক, জেমিনি হোক, আপনি বলবেন যে আপনি কি বানাতে চান, এখানে কি কি ইনফরমেশন থাকবে সেটাও আপনি দিয়ে দিবেন, তাহলে কন্ট্রোলটা আপনার থাকবে। আমি কিন্তু এখানে এই যে সে 6টা স্টেপে ভাগ করেছে, এই স্টেপগুলোতে সে এই ইনফরমেশন গুলো দিয়েছে, কোনো কিছুর উপর কন্ট্রোল আমার নাই। কিন্তু আমি যদি তাকে কন্টেন্ট দিয়ে দিতাম, আমার একটা ইনফোগ্রাফি হবে, সেটা টাইটেল এটা হবে, সাবটাইটেল এটা হবে, আমার এখানে এই 6টা সেকশন থাকবে এবং সেকশন গুলোতে এই ইনফরমেশন গুলো থাকবে। এবার তুমি আমার জন্য ইনফোগ্রাফি ডিজাইন করো, তাহলে আপনার কন্ট্রোল মতো ডিজাইন হতো। আমি যেহেতু অল্প সময়ের জন্য দেখাচ্ছি, সে কারণে আমি একদম সিম্পল প্রম্পট দিয়েছি। এবার দেখেন সে আমার জন্য এখানে কিন্তু এই ডিজাইনের উপর ডিপেন্ড করে সে আমার জন্য এটা করেছে। এবার আপনি দেখেন সে আমাকে এখানে 4টা প্রম্পট দিয়েছে, কিন্তু আমার এখানে ছিল 6টা। এবার আমি তারে বলি যে আই হ্যাভ 6 info on main, so add all, also make it 1080 into 1080p। সে যেহেতু আমার এই রেফারেন্সে 4টা আছে, এই কারণে সে এখানে 4টাই অ্যাড করেছে। হ্যাঁ, প্রজেক্ট, ক্লিয়ার, অবজেক্টিভ, অ্যানালাইসিস, কোয়ান্টিটি এবং হচ্ছে ফাইন্যান্স। এবার এখানে দেখেন ও ও সে আমার ইমেজের মানে এটাই সে জাস্ট আমাকে লোড করে দিয়ে দিয়েছে, সে কিন্তু আমার যে ইনফোগুলো সেগুলো সে ব্যবহার করে নাই। তো এখানে হচ্ছে আমি এখন তাকে বললাম যে আমার ইনফরমেশন গুলো ব্যবহার করো, তাহলে সে এখন আমার ইনফরমেশন গুলো ব্যবহার করবে। অনেক সময় হয় এআই টুল গুলো কিন্তু হ্যালোসিনেট করে। হ্যালোসিনেট মানে হচ্ছে যে আপনি যে রেজাল্ট দিয়েছেন, এখন দেখেন সে ডিজাইনটা কিছুটা চেঞ্জ করেছে, কিন্তু সে কিন্তু পুরোপুরি এটা ব্যবহার করে নাই আপনার মতো করে। তো এই কারণে আপনি এখন কি করবেন, দেখেন আপনি বুঝতে পারছেন যে সে এখন হ্যালোসিনেট করছে। আমি এটাকে এখান থেকে আবার ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে আমি এখন প্লাসে প্রেস করব, করে এবার দেখেন আমি আরো প্রিসাইজ ইনফরমেশন আমি তার থেকে নিব। এটার সাথে এটা কোনটা ছিল, আমি যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এটা, হ্যাঁ এটা এবং এটা, এই দুইটা আমি নিলাম। নেয়ার পরে এবার আমি তাকে বলবো যে আই হ্যাভ এ PROMPT, prompt engineering info graphic, I want a minimal design, so
I attached a reference. Check and make my and generate a infographics for me. এবং এখানে দেখেন মিনিমালিস্টিক যে ভাইবটা এটা মেনটেন করার জন্য এই যে আইকন এগুলো আমার দরকার নেই। এখন আমি বলবো যে স্কিপ অর রিমুভ অল আইকনস। আই সি আইকনস। এবার আমি বলি জেনারেট দ্য ইমেজ। তাহলে দেখেন এখন আমি তাকে যে প্রম্পটটা দিলাম এবং আমার যে রেজাল্ট আছে, অনেক সময় এরকম হবে চ্যাট জিপিটি বা জেমিনি যেটাই হোক, আপনি তাকে যখন বারবার বলবেন তখন সে কিন্তু মিস করবে। তো এই কারণে আপনার জন্য বেস্ট হচ্ছে এখন আমি যেটা করলাম যে নতুন একটা প্রম্পটে নতুন একটা ট্যাবে চলে যাবেন এবং সেখান থেকে একদম ফ্রেশলি শুরু করবেন, যে লাস্ট আউটপুট এবং আমার যে এক্সপেক্টেড আউটপুট এই দুইটাকে ম্যাচ করে আপনি তাকে নতুন করে প্রম্পট দিবেন, তাহলে আশা করি বেস্ট আউটপুটটা আপনি পাবেন। তো এখানে আমরা একটু আসলাম, আসার পরে আমার ঘুমানোর সময় হয়ে গেছে। এই যে দেখেন এখন সে কিন্তু আপনাকে একটা সুন্দর আপনার ডিজাইনের উপর, এবং এখন কিন্তু টেক্সট গুলা সে মিস করে নাই। এবং আমি যদি এখন তাকে বলি যে মেক ইট ইউ স্কিপড টু, বা আপনি এরকম বলে দিলে সেটার উপর আপনার জন্য কাজ করবে। তো এভাবে আপনি কিন্তু করতে পারেন। টাইটেল সে মিস করেছে দেখেন, তো এখানে আমি বলতে পারি যে ইউ মিসড টাইটেল সাবটাইটেল অলসো, আই হ্যাভ 6 স্টেপ ইনফো, ইউ অনলি added 4, so add all। এবং সেই ইমেজ সাইজও ঠিক রাখে নাই 1900। ও আচ্ছা, আমি এখানে তারে 1080p বাই 1080p বলে দেই নাই, এটা একটা ইস্যু হয়েছে। এবং ডেফিনেটলি আপনি যদি ইমেজ জেনারেশনের যে টুলগুলো আছে যেমন লিওনার্দো, এই যে লিওনার্দো এআই, এটা ব্যবহার করতে পারেন। এখানেও অনেক ভালো ভালো ইমেজ জেনারেট করা হয়। তারপরে এরকম আরো অনেকগুলা, এই দেখেন আমার টাইটেল টেক্সট সে অ্যাড করেছে কিন্তু 1 2 এর পরে 5 6 দিছে, 4 5 বাদ দিছে। এআই টুলগুলো এভাবে কিন্তু হ্যালুসিনেট করে। আমি শিওর এই সেম প্রম্পট আমি যদি চ্যাট জিপিটি কে দিতাম এরকম করতো না। দেই, এবং এই যে লাস্টে যে এটা বলে দিয়েছিলাম এটাও বলে দিই, হ্যাঁ, ডোন্ট মিস টাইটেল এন্ড সাবটাইটেল। জ্যামিনির উইন্ডোটা কেটে দিলাম কারণ জ্যামিনির আউটপুট তো আপনারা দেখেছেনই, সে অনেক কিছু মিস করে, এবং এই কারণে আমি জ্যামিনিটা একটু কম ব্যবহার করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে ওর থেকে যে আউটপুটটা সেটা পছন্দ হয় না। তো এবার দেখি চ্যাট জিপিটি কি করে। চ্যাট জিপিটির ইমেজ জেনারেশনটা এখন অনেক ভালো, বেশি প্রশংসা করলে অনেক সময় উল্টাপাল্টা আউটপুট দেয়। তো দেখি ক্লডে আবার আপনি যদি স্কিল মানে ইমেজ জেনারেট করতে চান ওটার জন্য স্কিল ইনস্টল করতে হয়। স্কিল ইনস্টল না করলে ডিফল্ট ভাবে ক্লড ইমেজ জেনারেট করে না এখন পর্যন্ত। এই যে দেখেন এখানে কিন্তু সেই যে গ্লসি যে ইফেক্টটা সেটা কিন্তু সে রেখেছে, এবং এই যে দেখেন স্টেপ বাই স্টেপ করেছে। এবং আমার কাছে এই মুহূর্তে মনে হয় ডেফিনেটলি আপনার জেমিনি হচ্ছে যে যেমন যে গ্লসি ভাইবটা রেখেছে এখানে সে সেটা রাখে নাই, কিন্তু সে ওভারঅল একটা ক্লিন আউটপুট আপনার এইটার তুলনায় এটা কিন্তু যথেষ্ট ক্লিন, এবং এখানেও আপনি আরো কাজ করাইতে পারবেন। হ্যাঁ, তো এভাবে আপনারা ইমেজ জেনারেট করতে পারেন। আরেকটা দেখেই ধরেন আপনি যদি আমরা হোমে যাই,
ধরেন আপনাদের মধ্যে কেউ যদি এরকম ফেস সোয়াপ চান, তাহলে এরকম ফেস সোয়াপ করাতে পারেন চ্যাটজিপিটি কে দিয়ে। মনে করেন এই ইমেজটাই আমি এটা ডাউনলোড করি, এবং এখানে যাবার পরে আমি হচ্ছে ডাউনলোডেড ইমেজ এবং আমার ইমেজ দুইটা দিয়ে ওপেন করি। এবার আপনি এখানে বলতে পারেন যে ফেস সোয়াপ, মানে আমার এই যে দুইটা ইমেজ, এই ইমেজের সাথে আমার ফেসের আমি একটা সোয়াপ চাই, সেটা আমি তাকে বললাম। এরপর আমি বললাম যে বাম্প আপ দ্য কন্ট্রাস্ট and make me more attractive, but আপনি সব সময় কি চান না সেটা বলে দিবেন। যেমন এআই টুলগুলো অনেক সময় আপনার যখন বলবেন যে তুমি ইমেজটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করো, তখন সে আপনার ফেসের যে স্ট্রাকচার এটা পরিবর্তন করে ফেলবে। তো এই জন্য আমি বললাম বাট নট স্ট্রাকচারালি, alter my face or anything about me, swap my face with the model and remove all text। এরপরে আপনার আউটপুট কি সেটা আপনি বলে দিবেন। আউটপুট, আরে আজকে এত বানান ভুল হয় কেন, 1920 ইন্টু 1080। আচ্ছা, যদিও এআই টুলে আউটপুট মিস্টেক ব্যাপার না, তো দিলাম। এবার আমরা হচ্ছে যে দেখেন একটা ইমেজ জেনারেট করছি। এখানে আমি বললাম যে তুমি ফেস সোয়াপ করো, ইমেজের যে কন্ট্রাস্ট এটাকে একটু বাড়াবা এবং আমাকে একটু অ্যাট্রাকটিভ করবা, কিন্তু আমার ফেসের যে স্ট্রাকচার সেটাতে তুমি পরিবর্তন আনবা না, বা আমার ফেসে কোনো কিছু পরিবর্তন করবা না। সোয়াপ মাই ফেস উইথ দ্য মডেল এন্ড রিমুভ অল টেক্সট, এখানে যে টেক্সট গুলো আছে এগুলো তুমি সব রিমুভ করো আর সোয়াপ করো। আমি জাস্ট এখানে পিন্টারেস্টে যাওয়ার পরে যে ইমেজটা পাইছি আপনারা দেখছেন, জাস্ট ক্লিক করে একটা চুজ করছি। যে কোনো ইমেজের সাথে আপনি এরকম সোয়াপ করতে পারেন। আমার রিসেন্ট ইউটিউব চ্যানেলের বেশিরভাগ থাম্বনেইল গুলোতে আমি হচ্ছে যে ফেস সোয়াপ ইউজ করি। এখানে আমার যদি ভিউ চ্যানেলে যাই, এই যে দেখেন এগুলো সব কিন্তু ফেস সোয়াপ করা। এই যে কোডেক্সের এই ভিডিওটা, মাস্টার 80% অফ কোডেক্স ইন 40 মিনিটস এবং হচ্ছে মাস্টার 90% অফ ক্লাউড কোড ইন 1 আওয়ার, এই দুইটা ভিডিও আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনাদেরকে দেখার জন্য। তাহলে কিভাবে আপনারা হচ্ছে যে ক্লাউড কোড এবং ক্লাউড কোডেক্স দুইটা ব্যবহার করবেন শিখে যাবেন। আর ক্লাউডের উপরে আমার একটা ফুল ক্র্যাশ কোর্স আছে, এটাও দেখতে পারেন। ক্লাউড কোড কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন, মানে হচ্ছে যে লোকাল এলএলএম মডেল দিয়ে আপনার কম্পিউটারে ফ্রিতে ইউজ করবেন, সেটার উপর একটা ভিডিও আছে, ওইটাও দেখতে পারেন। তো আশা করি আমাদের ইমেজ জেনারেশন হয়ে গেছে। দেখেন একটু ইস্যু হয়েছে এখানে, একটু মানে বডিটা একটু বেশি চিকন, আমার মাথাটা একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু ওভারঅল দেখেন ইমেজ সোয়াপটা এরকম হয়েছে। এবং আমার যে রেফারেন্স ইমেজ দিয়েছিলাম সেটা তো দেখেছেন, এই যে এই ইমেজটা। তো এভাবে আপনারা কিন্তু চাইলে ইমেজ জেনারেশনের কাজও করতে পারেন। তো এখন আমি হচ্ছে শেয়ারিংটা অফ করে দিলাম। ধন্যবাদ স্যার, সুন্দর এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য। এই ওয়েবিনার আয়োজনে আমাদের কোলাবোরেশন পার্টনার হিসেবে রয়েছে IEEE জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। সহযোগী শাখাগুলোর সম্মানিত চেয়ারদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে IEEE জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সম্মানিত চেয়ারকে আমন্ত্রণ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। স্যার মেবি টেকনিক্যাল এররের কারণে উনি বর্তমানে প্রেজেন্ট হইতে পারতেছেন না, বাট আজকের এই ইভেন্টটাতে আমরা টোটালি 3টা ইউনিভার্সিটি কোলাব করে আমরা ট্রাই করেছি প্রোগ্রামটা করার জন্য। ইনশাল্লাহ বাকি যে 2 ইউনিভার্সিটির স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়াররা তারা টেকনিক্যাল প্রবলেমের কারণে এখন আপাতত উপস্থিত হতে পারতেছেন না স্যার। আচ্ছা, সমস্যা নেই। স্যার তাহলে আমাদের অংশগ্রহণকারী যারা বর্তমানে প্রেজেন্ট আছে তারা যদি কোনো কোশ্চেন এখন স্যারকে বর্তমান করতে চান, হ্যান্ড রাইজ করার মাধ্যমে করতে পারেন, যেহেতু বক্তব্য হচ্ছে না। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন।
আচ্ছা, মনে হয় আর আপাতত কারো কোনো কোশ্চেন নাই, আমরা স্যার, শেষ করছি। আমার একটি কোয়েশ্চেন ছিল। জি। আমরা, আপনি তো দেখাইলেন বেস্ট প্রম্পট কিভাবে লিখতে হয়। নর্মাল বিভিন্ন ক্ষেত্রে বেস্ট, এই বেস্ট লেখা ছাড়াও আমরা মানে কিভাবে কোন সোর্স থেকে মানে বিভিন্ন যে জেনারেলাইজ প্রম্পট গুলা আমরা নিতে পারি, যেমন আপনি কিছুক্ষণ আগে দেখাইছেন যে আপনি নোশনে অনেকগুলা প্রম্পট লিখে রাখছেন। তো এরকম কিছু প্রম্পট কি আমরা কোনো সোর্স থেকে কি পাইতে পারি, বা এরকম হ্যাঁ, কোনো সোর্স কি আছে? আপনি যখন যে প্রম্পটটা চান, মনে করেন আপনি হচ্ছে যে আহ, কি, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ভাই? আপনার সাবজেক্টের নাম বলেন। ট্রিপল ই? স্যার, জি স্যার, ইলেকট্রিক্যাল। আচ্ছা, তো আপনি মনে করেন ট্রিপল ই তে আপনি হয়তো ইলেকট্রনিক্স এর কোন একটা কোশ্চেন আপনি জানতে চাচ্ছেন যে কিভাবে এনপিএন এর মধ্যে হচ্ছে যে হোল গুলো কাজ করে বা ইলেকট্রন গুলো কিভাবে কাজ করে। তো এই টাইপের একটা কোশ্চেন আপনি হয়তো চ্যাট জিপিটি থেকে বেস্ট প্রম্পট দিতে চান। আপনি চ্যাট জিপিটি কে সরাসরি বলেন যে দেখো, আমি এই টপিকে ইন্টারেস্টেড, আমাকে তুমি এই টপিকের জন্য একটা প্রম্পট বানায় দাও। তখন কিন্তু সে আপনাকে ওই প্রম্পটটা নিজেই বানায় দিবে। অথবা আপনি গুগল সার্চ করতে পারেন যে আমার এই টপিক, এই রিলেটেড প্রম্পট, তাহলে দেখবেন সেখানে আপনার প্রম্পট দিবে। তবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি সরাসরি চ্যাট জিপিটি কে বলবেন যে আমার এই রিলেটেড একটা প্রম্পট কিভাবে হতে পারে সেটা তুমি আমাকে বলো, তাহলে দেখবেন সে আপনারা বলে দিবে যে তুমি এভাবে প্রম্পট দিতে পারো। হ্যাঁ, ওকে আপনি যদি বলেন তাহলে সে আপনারা সব ওই মুহূর্তে সবচেয়ে বেস্ট যে প্রম্পটটা, ওইটাই সে আপনারা দেখাই দিবে যে তুমি এই প্রম্পটটা এভাবে দাও। বুঝতে পারছেন? আপনার যেটা চান আপনি সেটা আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমি এই রিলেটেড একটা প্রম্পট চাই, তাহলে দেখবেন যে সে আপনাকে ওই রিলেটেড একটা প্রম্পট বলে দিবে যে এই প্রম্পটটা কিভাবে হবে। ক্লিয়ার? ক্লিয়ার না জি হলে স্যার। জি বলেন না, ক্লিয়ার না হলে জিজ্ঞেস করেন, আমি বলে দিব, বুঝাই দিব। জি স্যার, আমাদের একজন পার্টিসিপেন্ট হ্যান্ড রাইজ করেছেন, আমরা তার কোশ্চেনটা নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। জি, হুমায়রা জাহান, আপনি আনমিউট করে কোশ্চেনটি করুন সরাসরি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে, যখন আমার কাছে দুইটা ফাইল থাকে, একটা আমার নিজের ফাইল এবং আরেকটা আমার টিচারের ফাইল, এই দুইটা ফাইল মার্জ করে আমি যখন নতুন একটা ফাইল ক্রিয়েট করতে যাব, তখন কোন এআইটা ইউজ করলে আমি ভালো বেনিফিট পাবো? মানে ওইটা ওই মার্জ করে আপনি কি করবেন? শুধু মার্জ? মানে মার্জ করে আমি ওইটা আরেকটা নতুন ফাইল রেডি করতে চাচ্ছি ডক্সে। হ্যাঁ, সেটার জন্য আপনি নোটবুক এলএম ব্যবহার করতে পারেন অথবা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। নোটবুক এলএমটা গুগলের এবং এটা ফ্রি। ওখানে আপনি এরকম ছোট কাজগুলোর জন্য এটা খুব ভালো, কারণ ওইখানে সে আপনার হ্যালুসিনেট কম করে। হ্যালুসিনেট মানে হচ্ছে, একটু আগে আপনি যেটা দেখলেন যে আমি তারে বোঝাচ্ছি একটা জিনিস, সে এটা বুঝতেছে না, সে এরপরে হচ্ছে নিজের মতো করে কাজ করে, এটাকে হ্যালুসিনেশন বলে, এআই হ্যালুসিনেশন। এই হ্যালুসিনেশনটা নোটবুক এলএম এ সবচেয়ে কম হয়। এই কারণে আপনার স্যারের ফাইল আপনার ফাইল মিলে আপনি একটা ফাইনাল আউটপুট আনতে চাইলে ওটা নোটবুক এলএমটা সবচেয়ে ভালো। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এআই ক্যান মেক মিস্টেক, এটা প্রত্যেকে বলে কিন্তু আমরা অনেক সময় এটা খেয়াল করি না। এআই দিছে মানে এটাই ঠিক, এটা আমরা মনে করি, ওইটা করা যাবে না। আপনাকে যে আউটপুটটা দিবে, ফাইনাল যে রেজাল্টটা দিবে, সেখানে আপনি একটু বোঝার চেষ্টা করবেন বা চেক করবেন যে সব ঠিক আছে নাকি বা কি অবস্থা। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। সর্বশেষে আমি IEEE যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট ব্রাঞ্চের সম্মানিত চেয়ারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া প্রোগ্রামের বাকি অংশ চেয়ার পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওয়ালাইকুম এই আসসালাম। অসাধারণ সেশনের সবার আগে আমাদের আজকে সম্মানিত স্পিকার আলী হোসেন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা জানি স্যার অসংখ্য ব্যস্ত একজন মানুষ। এই ব্যস্ততার মধ্যেও আমি ওনাকে যখন যে কোনো ওয়েতে কন্টাক্ট করি, স্যার সাথে সাথেই রিপ্লাই দেন এবং উনি উইলিংলি আমাদের সেশনটি নিতে ইন্টারেস্ট প্রকাশ করেন। আহ এবং সর্বোপরি আমি বলবো পুরো সেশনটি সবার জন্য অবশ্যই ছিল জ্ঞানবর্ধক এবং খুবই ইন্টারেক্টিভ একটি সেশন ছিল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো যে আমাদের সাথে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, আমাদের IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের তরফ থেকে সামান্য একটি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ছিল। স্যার, কাইন্ডলি এটা যদি অ্যাকসেপ্ট করতেন। আই থিংক আমার স্লাইড দেখা যাচ্ছে। স্যার, প্লিজ অ্যাকসেপ্ট দিস। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমার হচ্ছে ক্লায়েন্ট একটা মেসেজ দিয়ে দিয়েছিল।
জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা কি প্রিন্টেড কপি পাঠিয়ে দিবেন বাসায়? স্যার আপনি যদি চান অবশ্যই ইনশাল্লাহ আমরা আচ্ছা। পাঠিয়ে দিব। আচ্ছা, স্যার। আমি এটা ইয়ে করে দিব ইনশাল্লাহ, লোকেশন জি স্যার। অ্যাড্রেসটা দিব। অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমাদের সাথে হোস্ট হিসেবে ছিল ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিলকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে আমাদের সেশনটি পরিচালনা করার জন্য। সর্বোপরি আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। আজকের সেশনে সক্রিয় অংশগ্রহণ এবং প্রশ্নই এই সেশনকে প্রাণবন্ত করে তুলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আহ, আবারও স্যারকে আন্তরিক ধন্যবাদ স্পেশালি জানিয়ে আমি আজকের সেশনটা শেষ করতে যাচ্ছি। স্যার আপনার অনুমতি নিয়ে। জি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। আর সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।